হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা মোলারিটি সম্পর্কে ডিটেলস দেখেছিলাম। একটু খেয়াল করো, গত ভিডিওতে আমরা কি কি পড়েছিলাম। মোলারিটি জিনিসটা কি, কোন দ্রবণের মোলারিটি কি করে বের করতে হয়, দ্রবণের কোন আয়নের মোলারিটি কি করে বের করতে হয়, মিশ্রণের মোলারিটি কি করে বের করতে হয়। মানে মোলারিটি সম্পর্কে আমরা মোটামুটি ডিটেলস করেছিলাম এবং তোমরা ক্লাসটা করলে কিন্তু মোলারিটি সম্পর্কে তোমাদের কনসেপ্ট আমি আশা করি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা যেটা দেখব সেটা হলো, এই যে তোমরা টাইট্রেশন সম্পর্কে জানো যে একটা জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা কোনো অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কিন্তু টাইট্রেশন। তার মানে টাইট্রেশনে কি ঘটে, একটা দ্রবণের ঘনমাত্রা আমার জানা থাকবে, সেইটা দ্বারা আমরা কোনো অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করব। তো এই যে ভাই টাইট্রেশনে আমাদের যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে কিন্তু আমরা প্রমাণ দ্রবণ বলি। তার মানে আমি যদি আমার অ্যাসিডের ঘনমাত্রা জানা থাকে, সেইটা দ্বারা যদি আমি কোনো ক্ষারের ঘনমাত্রা বের করি, তাহলে এইটাকে বলা হয় কিন্তু ভাই ক্ষারমিতি। অর্থাৎ অ্যাসিড যদি আমার প্রমাণ দ্রবণ হয় এবং এই অ্যাসিড দ্বারা যদি আমি কোনো ক্ষারের ঘনমাত্রা বের করি, তাহলে সেটাকে বলি আমরা ক্ষারমিতি। আর ক্ষারের ঘনমাত্রা যদি আমার জানা থাকে, অর্থাৎ ক্ষারটা যদি আমার প্রমাণ দ্রবণ হয়, তার দ্বারা কোনো অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়ের যে পদ্ধতি, সেইটা হচ্ছে অম্লমিতি। তাহলে বিষয়টা ক্লিয়ার ভাইয়া তোমরা? অম্লের ঘনমাত্রা নির্ণয়কে বলি আমরা অম্লমিতি, ক্ষারের ঘনমাত্রা নির্ণয়কে বলি আমরা ক্ষারমিতি। তো এই টাইপের যত রকম প্রবলেম আছে সেটা আমরা সলভ করব। আমি আবারও তোমাদের মনে করে দিচ্ছি, এইটা তোমাদের কিন্তু ভাই ফার্স্ট পেপারের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট। আর সেকেন্ড পেপার তৃতীয় অধ্যায় থেকে যদি আমাকে কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে যে আমি এই তৃতীয় অধ্যায় মানে পরিমাণগত রসায়ন থেকে একটা মাত্র টপিক পড়তে চাই, তাহলে কোন টপিকটা পড়বা? এই যে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম, এইটা তোমরা পড়বা। তোমরা বিগত সালে প্রশ্নগুলা বের করে দেখবা যে এই টপিক থেকে প্রশ্ন হয়নি, এটা রেয়ার। প্রায় প্রত্যেক বছরই এই টপিক থেকে আমাদের প্রশ্ন হয়, সেটা দুই পেপারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা একটু শুরু করি। তো গতদিন তোমরা একটু খেয়াল করো ভাই, তোমরা গতদিন এই টপিকটা নিয়ে আমাকে অনেকেই নক করেছ যে ভাইয়া এখানে তো একটা C1V1 ঘনমাত্রা একটা দ্রবণ ছিল এবং আরেকটা দ্রবণ ছিল আমার যার ঘনমাত্রা ছিল C2, আয়তন ছিল V2। এই দুটা দ্রবণকে মিশ্রিত করলাম আমরা এই পাত্রে। তো এই মিশ্রিত পাত্রে যে দ্রবণটা মিশ্রিত হলো, সেই দ্রবণের ঘনমাত্রা কত? তো আমরা এই আয়তন যোগ করে V1 + V2 করলাম, তাহলে ঘনমাত্রা তো C1 + C2 হয়। এটা তোমরা অনেকেই নক করেছো, তোমরা তো ব্যাপারটা খেয়াল করো নাই, এই জন্য নক করছো। সেটা একটু বলো তো ভাইয়া, তুমি একটা বাস্তব জিনিস চিন্তা করো। তুমি বাসাতে একটা, যে রোজার মাস চলছে, ইফতারের পর শরবত তৈরি করলা তুমি, সেই শরবতের কনসেন্ট্রেশন হলো 1 মোল এবং আয়তন হলো 300 ml। এইবার তুমি কি করলা, আরেকটা পাত্রেও শরবত তৈরি করলা, সেটার আয়তন হলো 200 ml, সেইটার ঘনমাত্রাও তুমি নিলে 1 মোল। এখন বলো তো ভাই তুমি, আমি দুই পাত্রের দ্রবণটাকে যদি এক জায়গায় করি, তাহলে আমার দ্রবণের মোট আয়তন কত হয়ে গেল? তাহলে একটা ছিল 300 ml আর একটা ছিল 200 ml, কত হলো? 500 ml। আর ঘনমাত্রা তাহলে কত হবে? তাহলে ওর 1 মোল ঘনমাত্রা ছিল, এটাও 1 মোল ঘনমাত্রা ছিল, ঘনমাত্রা কি 2 মোল হয়ে যাবে? ঘনমাত্রা তো একই থাকবে। আসলে তুমি কি দুটা দ্রবণ মিশ্রিত করার পর তোমার শরবতের যে মিষ্টতা ছিল সেটা কি বেড়ে যাবে না একই থাকবে? কারণ দুটার ঘনমাত্রা তো একই ছিল। হ্যাঁ, দুটার ঘনমাত্রা যদি ভিন্ন হতো, তখন তোমাকে ওই যে 500 ml যে আয়তনটা পেলা তুমি, এই যে V1 + V2 যেটা পেলা, ওই আয়তনের সাপেক্ষে তোমাকে ঘনমাত্রা বের করতে হতো। এবং সেটা আমরা বের করেছি গতদিনের সূত্র দিয়ে। কি ভাবে বলতো? C1 + V1 + C2V2 = আমরা এই ঘনমাত্রাকে ধরে নিয়েছিলাম C V1V2, আমরা এখান থেকে সিটা বের করেছিলাম। গত দিনের ভিডিওতে এই জিনিসটা ছিল। তোমরা কি ক্লিয়ার ভাই এখন যে এই দুটা দ্রবণের আয়তন যোগ করলে ওই আয়তনের সাপেক্ষে আমাকে ঘনমাত্রাটা বের করতে হবে, দুইটা ঘনমাত্রা যোগ করে দিলে হবে না। তো এইটুকু জিনিস আমরা গত ক্লাসে দেখেছিলাম। এখন যদি বিষয়টা এরকম হয়, একটু চিন্তা করে দেখো তো ভাই, আমার এই পাত্রে একটা অ্যাসিড দ্রবণ নিলাম যার ঘনমাত্রা হলো Ca, আয়তন হলো Va। আমি আরেকটা পাত্র নিলাম যেখানে একটা ক্ষার নিলাম, সেই ক্ষারের ঘনমাত্রা হলো Cv, আয়তন হলো Vb। আমি গতদিন বলেছিলাম, মনে করে দেখো একটু, যে আমরা কোনো মিশ্রণের মোলারিটি যখন বের করব,
অবশ্যই মিশ্রণটা কিন্তু একই জাতীয় হতে হবে। মানে এটা অ্যাসিড হলো এটাও অ্যাসিড, এইটা ক্ষার হলো এটাও ক্ষার, দুটা কিন্তু ভিন্ন প্রকৃতির হওয়া যাবে না। ভিন্ন প্রকৃতির হলে কি হবে সেটা এখন আমরা আলোচনা করব। যে আমার একটা দ্রবণ হলো অ্যাসিডের, একটা দ্রবণ হলো ক্ষারের, এবার এই দুটা দ্রবণকে আমি মিশ্রিত করলাম। এই যে মিশ্রণটা, এই মিশ্রণের ঘনমাত্রা কত সেটা তাহলে আমরা কি করে বের করব? তাহলে আয়তন আলটিমেটলি বুঝতে পারছো, VA প্লাস VB, কারণ এই দুটা দ্রবণের আয়তন আমার হলো VA প্লাস VB, এবং ওই আয়তনে মিশ্রণের ঘনমাত্রাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এবং একটা ব্যাপার খেয়াল করো, আমি যখন এই মিশ্রণটা তৈরি করব, আমার এই মিশ্রণটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে না নিরপেক্ষ হবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। কি কথা ক্লিয়ার? আমি আরেকবার রিক্যাপ করছি এইটা, যে আমার এটা যখন C1V1 ছিল, C2V2 ছিল, অর্থাৎ আমার এই দুটা দ্রবণ একই প্রকৃতির, হয় দুটাই অ্যাসিড অথবা দুটাই ক্ষার। তখন আমরা যখন মিশ্রণের ঘনমাত্রা বের করব, ওই যে সূত্র আমরা আলোচনা করেছি, এই যে V1 প্লাস V2 ইকুয়াল টু C1V1 প্লাস C2V2। বাট দুইটা যখন ভিন্ন প্রকৃতির হবে, একটা অ্যাসিড হবে একটা ক্ষার হবে, তখন কিন্তু এই যে আয়তনের সাপেক্ষে যে ঘনমাত্রা বের করব, তখন এই দুইটার যোগ করা যাবে না, এই দুইটা আমাকে বিয়োগ করতে হবে। বলবো বিয়োগ করতে হবে কেন ভাই? কারণ খেয়াল করে দেখো তো ভাই, এই দুটা যখন আমি মিশ্রিত করবো অ্যাসিড এবং ক্ষার, এরা তো পরস্পরকে প্রশমিত করবে। প্রশমিত করার পর যেটা অবশিষ্ট থাকবে, যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, যদি আমার ক্ষার অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। বলছে যদি কোনো কিছু অবশিষ্ট না থাকে জিরো, তার মানে আমার দ্রবণটা কি বুঝতে হবে ভাই বলতো? নিরপেক্ষ। কি বিষয়টা ক্লিয়ার? যে আমরা ভিন্ন প্রকৃতির, মানে আমার যদি একটা অ্যাসিড হয় আর একটা যদি বেজ হয়, তাহলে অবশ্যই এই দুটা উপাদান মিশ্রিত করলে যে মিশ্রণটা তৈরি হবে, সেই মিশ্রণের ঘনমাত্রাটা যখন আমি বের করব, অবশ্যই দুইটা দ্রবণের ঘনমাত্রা কিন্তু আয়তন কিন্তু যোগ করা যাবে না, কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। এখন তোমার হয়তো প্রশ্ন করতে পারো যে আমরা এখান থেকে এটা বিয়োগ করব নাকি এখান থেকে এইটা বিয়োগ করব? কোনো অসুবিধা নাই ভাই, একটা করলেই হলো। যে কোনো ভাবে একটা থেকে আরেকটা বিয়োগ করলেই হলো। কেনই করলে হলো সেগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। একটু দেখো তোমরা, দেখো আমরা নিশ্চয় জানি N সমান CV, তাই না? N সমান CV, আবার আমরা এও জানি N সমান W/M। তো মাথায় রাখবে ভাইয়া, এই যে দুটো উপাদান আমরা মিশ্রিত করেছি অ্যাসিড এবং ক্ষার, এক্ষেত্রে যদি আমার এই যে অ্যাসিডের মোল সংখ্যা যদি আমার বেশ ক্ষারের মোল সংখ্যার চেয়ে বেশি হয়, অর্থাৎ এই যে গুণফলটা এটা যদি ক্ষার থেকে অ্যাসিডের বেশি হয়, তাহলে তোমরাই বলো তো অ্যাসিডের মোল সংখ্যা যদি দ্রবণে বেশি থাকে, তাহলে যার মোল সংখ্যা বেশি থাকবে সেটা সেই প্রকৃতি শো করবে কিনা বলো? তাই যদি অ্যাসিডের মোল সংখ্যা আমার ক্ষারের চেয়ে বেশি হয়, তাহলে আমার দ্রবণটা হবে অম্লীয়। আর যদি এমনটা হয় আমার ক্ষারের মোল সংখ্যাটাই অ্যাসিডের চেয়ে বেশি, তাহলে সেটা আমার হবে ক্ষারীয়। এটা আমার ক্ষারীয় হবে। কি ঠিক আছে? যদি আমার অ্যাসিডের মোল সংখ্যা ক্ষার চেয়ে বেশি হয় তাহলে অম্লীয়, আর ক্ষারের মোল সংখ্যা যদি অ্যাসিড থেকে বেশি হয় তাহলে হচ্ছে ক্ষারীয়। আর যদি দুটার মোল সংখ্যা সমান হয় তাহলে আমার দ্রবণটা হবে নিরপেক্ষ। কি বিষয়টা ক্লিয়ার ভাইয়া তোমরা? যে আমরা যে দুটা দ্রবণ মিশ্রিত করব, সেই মিশ্রিত দ্রবণে যে অ্যাসিড বা ক্ষারগুলো আমরা নিব, সেটার আমরা অ্যাসিডের মোল সংখ্যা বের করব, ক্ষারের মোল সংখ্যাও বের করব। করে যদি দেখি যে অ্যাসিডের মোল সংখ্যা আমার ক্ষারের চেয়ে বেশি হচ্ছে, তাহলে দ্রবণ অম্লীয়। যদি ক্ষারের মোল সংখ্যাটাই বেশি হয় তাহলে ক্ষারীয়। আর যদি দুটার মোল সংখ্যা দেখি আমরা সমান হয় তাহলে সেইটা হচ্ছে নিরপেক্ষ। কি ক্লিয়ার? বিষয়টা আমরা কিভাবে দেখব একটু দেখো। ধরে নাও ভাইয়া আমাকে একটা দ্রবণ দেওয়া হলো, আমাকে সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ দেওয়া হলো। এই সালফিউরিক অ্যাসিড দ্রবণটা দেওয়া হলো, তার আয়তন হলো আমার 100 ml, ঘনমাত্রা হলো 0.1 মোল। তাহলে আমাকে একটা দ্রবণ দেওয়া হয়েছে সালফিউরিক অ্যাসিড, যার আয়তন 100 ml, ঘনমাত্রা হলো 0.1 মোল। আরেকটা দ্রবণ দেওয়া হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের, যার আয়তন হলো 50 ml, ঘনমাত্রা হলো 0.25 মোল। দিয়ে আমাকে বলা হলো 100 ml 0.1 মোল সালফিউরিক অ্যাসিড এবং 50 ml 0.25 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দুটা মিশ্রিত করা হলো। তো এই মিশ্রণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে? প্রশ্ন ক্লিয়ার ভাইয়া তোমরা? যে
আমার সালফিউরিক অ্যাসিডের আয়তন 100 ml, ঘনমাত্রা 0.1, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ 50 ml, ঘনমাত্রা 0.25। এই দুটো উপাদান আমাদের মিশ্রিত করলো, মিশ্রিত করে বলা হলো যে আমার মিশ্রণের প্রকৃতিটা আসলে কেমন হবে, সেটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। আমরা কি দেখলাম এখানে, দেখো তো ভাইয়া, আমরা অ্যাসিডের মোল সংখ্যা বের করব, ক্ষারের মোল সংখ্যা বের করব, করে যদি দেখি যে অ্যাসিডের মোল সংখ্যা বেশি তাহলে অম্লীয়, যদি ক্ষারের মোল সংখ্যা বেশি তাহলে ক্ষারীয়, আর দুটার মোল সংখ্যা যদি সমান হয় তাহলে কি হবে, নিরপেক্ষ। ওকে, তাহলে আমরা এখন মোল সংখ্যাটা বের করে দেখি এখানে। তাহলে আমরা প্রথমে বের করছি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। তো তোমাদের মনে আছে নিশ্চয়ই, মোল সংখ্যা N সমান CV। তো সি এর মান কত আছে ভাই এখানে, 0.1 মোল, 0.1। আচ্ছা, ভি এর মান কত আছে বলো তো, 100। তো তোমরা নিশ্চয়ই জানো যে N সমান CV, এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করব আয়তনটাকে কিন্তু লিটার করতে হয়। তবে এক্ষেত্রে যদি তুমি লিটার নাও করতে চাও কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই এই কারণে যে আমরা তো আসলে দুটার মধ্যে কম্পেয়ার করছি। এটার আয়তন যদি ml এ রাখি, এটাও যদি ml এ রাখি, তাহলে তো কোনো অসুবিধা নেই, আমার দুটা তো কেটে যাবে আসলে। কিন্তু তুমি যখন নর্মালি এই দ্রবণ দিয়ে তোমাকে বলা হবে যে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করো, অবশ্যই আয়তন কিন্তু তোমাকে লিটার করতে হবে। হ্যাঁ, তা আমরা এখানে লিটার করছি না, ক্যালকুলেশনের সুবিধার্থে দরকার নাই, কারণ হচ্ছে দুটার সঙ্গে আমরা কম্পেয়ার করছি। তাহলে আমার এখানে মোল সংখ্যা কত বের হলো দেখো তো ভাই একটু, আমার এখানে 10 মোল হলো। ঠিক আছে, এইবার আমরা সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করলাম। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা একটু বের করি, ওই একইভাবে সিভি সূত্র দিয়ে বা CAVA লিখতে পারি, CVVB। আমার ঘনমাত্রা কত আছে ভাই বলো তো, আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.25, আয়তন কত আছে 50, তাহলে ইজ ইকুয়াল টু 0.25 গুণ 50, 12.5 মোল। ওকে, তাহলে খেয়াল করো ভাই, আমরা এই দুটা দ্রবণের, আমি আবারও তোমাদের বলছি কিন্তু আয়তন কিন্তু N সমান CV, এখানে ভিটা কিন্তু লিটারে, আমরা ml রাখলাম এই কারণে যে আমি এটাকেও লিটার করতে হতো এটাও লিটার করতো, যেহেতু আমরা দুটো কম্পেয়ার করছি তাই লিটার না করলে কোনো অসুবিধা নাই। কিন্তু নর্মালি যদি কোনো দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন তোমার দেওয়া থাকে এবং সেখানে যদি মোল সংখ্যা বের করতে বলা হয় তাহলে আয়তন কিন্তু মাস্ট তোমাকে লিটার করতেই হবে, এটা কিন্তু খেয়াল থাকে যেন তোমাদের। তাহলে দেখো ভাই একটু, আমার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের হলো 10, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের হলো 12.5। তাহলে আলটিমেটলি তোমার মনে হতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা যেহেতু বেশি, আর আমি লিখেই দিয়েছি যে ক্ষারের মোল সংখ্যা যদি অ্যাসিড থেকে বেশি হয় তাহলে সেটা ক্ষারীয় হওয়ার কথা, তাহলে তোমার নিশ্চয়ই মনে হচ্ছে তাহলে এই দ্রবণটা ক্ষারীয় হবে না। ভাইয়া, এই দ্রবণটা ক্ষারীয় হবে নাকি অম্লীয় হবে এখনই আমরা এটা কনফার্ম বলতে পারি না। কেন একটু খেয়াল করো তোমরা, আমাদের যখন কোনো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হয়, যে প্রশমন বিক্রিয়াটা হয়, মেনলি সেই প্রশমন বিক্রিয়াটা কিভাবে হয় বলো তো ভাই একটু। মেনলি কিন্তু প্রশমন বিক্রিয়াটা হয়, ধরো এখানে সালফিউরিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড, এটা আয়নিত হয়ে স্বাভাবিক বুঝতেই পারছো দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়, আর তৈরি হয় কি আমার এখানে সালফেট। আর একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা আয়নিত হয়ে কি তৈরি করে ভাইয়া বলতো, সোডিয়াম আয়ন আর হাইড্রক্সিল আয়ন। আসলে যে কোনো অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়াটা কিন্তু হয়, এই যে দেখো ভাইয়া, এই যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন, এই হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন মিলেই কিন্তু মেনলি এই পানিটা তৈরি করে। যে কোনো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার মেন রিয়াকশনটা হচ্ছে এইটা, অর্থাৎ অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়ন আসে এবং ক্ষার থেকে যে হাইড্রক্সিল আয়ন আসে সেটা মিলেই মেনলি পানি তৈরি করে। তাহলে আমাকে একটু দেখতে হবে যে আমার সালফিউরিক অ্যাসিড থেকে কত মোল হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে আর সোডিয়াম হাইড্রক্সাইড থেকে কত মোল OH তৈরি হচ্ছে। তোমাদের কি মনে আছে ভাই যে কোনো দ্রবণের আয়নের ঘনমাত্রা কি করে বের করতে হয়, আগের ভিডিওতে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। একটু তোমরা খেয়াল করো, 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে আমার 2 মোল হাইড্রোজেন আয়ন তৈরি করে। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে যদি 2 মোল হাইড্রোজেন আয়ন তৈরি হয়, তাহলে একটু তোমরা লক্ষ্য করো তো আমার সালফিউরিক অ্যাসিড কত মোল পেয়েছি আমরা, 10 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি 12.5 মোল। তাহলে আমার 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে যদি 2 মোল হাইড্রোজেন আয়নিত হয়, তাহলে এই 10 মোল সালফিউরিক অ্যাসিড থেকে কত মোল হাইড্রোজেন আয়নিত হবে, আলটিমেটলি 20 মোল। তার মানে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটা হবে 10 গুণ 2, 20 মোল।
আমার এই দ্রবণে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা হলো 20 মোল। আর তাহলে হাইড্রক্সিলের মোল সংখ্যা কত হবে দেখো তো ভাইয়া তোমরা, 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড থেকে 1 মোল হাইড্রক্সিল আয়নিত হয়, তাহলে 12.5 মোল সোডিয়াম হাইড্রক্সাইড কত মোল হাইড্রক্সিল আয়নিত হবে, 12.5 গুণ 1 অর্থাৎ 12.5 মোল। এই তো, তাহলে বিষয়টা কি তোমরা খেয়াল করছো এখানে যে আমার এই দ্রবণে অর্থাৎ আমরা যে সালফিউরিক অ্যাসিড 100 ml 0.1 মোল নিয়েছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড 50 ml 0.25 মোল নিয়েছিলাম, তো আমরা দেখলাম সেখান থেকে আলটিমেটলি আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের হলো 20 আর ওএইচ এর মোল সংখ্যা কিন্তু বের হলো ভাই 12.5। এখন তোমরা আমাকে বলো তো দ্রবণে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বেশি না হাইড্রক্সিল আয়নের মোল সংখ্যা বেশি? আলটিমেটলি আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটাই বেশি আছে। অতএব দেখো যেহেতু আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটা আমার হাইড্রক্সিল আয়নের মোল সংখ্যার চেয়ে বেশি আছে, তাহলে অবশ্যই আমার দ্রবণটা কি হবে ভাইয়া বলো তো? অবশ্যই আমার দ্রবণটা হবে অম্লীয়। তাহলে তোমরা কি ভাই বিষয়টা ক্লিয়ার? আমরা প্রশ্নে কি বলেছিলাম একটু খেয়াল করি। আমাদের বলা হয়েছিল যে সালফিউরিক অ্যাসিড 100 ml যার ঘনমাত্রা ছিল 0.1 মোল, সোডিয়াম হাইড্রক্সাইড 50 ml যার ঘনমাত্রা ছিল 0.25 মোল। আমাদেরকে বলা হয়েছিল এই দুটা উপাদান যদি মিশ্রিত করি তাহলে মিশ্রণের প্রকৃতিটা আসলে কেমন হবে, অর্থাৎ আমার যে মিশ্রণটা সেটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। আমি তোমাদের বলেছিলাম যে আমরা অ্যাসিডের মোল সংখ্যা বের করব, ক্ষারের মোল সংখ্যা বের করব, করে যদি দেখি যে অ্যাসিডের মোল সংখ্যা ক্ষারের মোল সংখ্যার চেয়ে বেশি হচ্ছে তাহলে অম্লীয়, যদি আবার ক্ষারের মোল সংখ্যা অ্যাসিডের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে ক্ষারীয়, আর দুটার মোল সংখ্যা যদি সমান হয় তাহলে অবশ্যই দ্রবণটা হবে নিরপেক্ষ। তো আমরা এখান থেকে কি করলাম, সালফিউরিক অ্যাসিডের 100 ml দেওয়া আছে, ঘনমাত্রা 0.1, আমরা মোল সংখ্যা বের করলাম সালফিউরিক অ্যাসিডের, আমরা n সমান জানি সিভি, সিভি অ্যাসিডের মোল সংখ্যা, তার মানে অ্যাসিডের ঘনমাত্রা 0.1, আয়তন 110 বের হলো মোল। আমি আবারও মনে করে দিচ্ছি তোমাদের, আসলে আমাদের যদি শুধু দ্রবণ দিয়ে বলা হতো যে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করো তাহলে আয়তন কিন্তু লিটার করতে হতো। আমি আয়তনটা লিটার করলাম না, যে এমনি ক্যালকুলেশন বড় করে কোনো লাভ নাই, কারণ আমরা দুটার মধ্যে কম্পেয়ার করছি। এটা যদি এমএল এ রাখি তাহলে এটাও আমি এমএল এ রাখবো, হয়ে গেল কাজ। তো তোমরা লিটার করতে চাইলে করবা, কোনো অসুবিধা নাই। তো আমার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের হলো 10 আর সোডিয়াম হাইড্রক্সাইডের মোল সংখ্যা বের হলো 12.5। তো তোমার আলটিমেটলি দেখে মনে হতে পারে যে ক্ষারের মোল সংখ্যা তো আসলে বেশি, অ্যাসিডের মোল সংখ্যা তো কম, তাহলে দ্রবণটা বোধহয় ক্ষারীয়। কিন্তু দ্রবণটা ক্ষারীয় হবে না এই জন্য ভাই একটু খেয়াল করো, আমাদের যে প্রশমন বিক্রিয়াগুলো আমরা করি আসলে প্রশমন বিক্রিয়াটা মেইনলি কিভাবে হয়, অ্যাসিড থেকে যে হাইড্রোজেনটা আয়নিত হয় এবং ক্ষার থেকে যে ওএইচটা আয়নিত হয়, ওই দুটা মিলেই কিন্তু ভাই পানি তৈরি করে। এবং আমরা যে অ্যাসিডটা নিয়েছি সালফিউরিক অ্যাসিড, দেখো তো 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে আমার কয় মোল হাইড্রোজেন আয়নিত হয়েছে? 2 মোল। তাহলে আলটিমেটলি আমার 10 মোল অ্যাসিড থেকে কত মোল হাইড্রোজেন আয়নিত হবে? হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা হবে 20। একইভাবে আমার 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড থেকে হাইড্রক্সিল আয়নিত হয় কিন্তু ভাই 1 মোল, তাহলে 12.5 থেকে 12.5 আয়নিত হবে। তার মানে আমার দ্রবণে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা হলো 20 এবং হাইড্রক্সিল আয়নের মোল সংখ্যা হলো 12.5। তাহলে তোমরাই বলো তো ভাই, আমরা যে দুটা দ্রবণ মিশ্রিত করেছিলাম সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড, সেখানে সালফিউরিক অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়ন তৈরি হলো এবং ওএইচ থেকে সোডিয়াম হাইড্রক্সাইড থেকে যে ওএইচ আয়নটা তৈরি হলো, দুইটার মধ্যে কার মোল সংখ্যা বেশি? হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বেশি, অতএব দ্রবণটা হবে অম্লীয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই বলো? তাহলে অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করার পর আমরা দেখলাম মিশ্রণটা অম্লীয় হলো। এখন তোমরা আমাকে নিশ্চয়ই বলতে পারো যে তাহলে ওই মিশ্রণের ঘনমাত্রাটা আমরা এখন কি করে বের করব? খুব সহজে তোমরা ঘনমাত্রা বের করে ফেলতে পারবা। দেখো এই যে, তার মানে আমার যেহেতু দ্রবণটা অম্লীয়, তার মানে ওইসকে মানে ক্ষারকে সম্পূর্ণ প্রশমিত করার পর আমার অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে বলো তো ভাইয়া, অবশিষ্ট এই যে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটা আমার কত হবে? আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা ছিল আমার 20, ওএইচ আয়নের মোল সংখ্যা ছিল আমার 12.5। তাহলে অবশিষ্ট হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত হবে আমার? 20 বিয়োগ 12.5 এত মোল, অর্থাৎ 7.5 মোল। তার মানে আমি ওই সোডিয়াম হাইড্রক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের যে মানগুলো আমরা নিয়েছি এই ঘনমাত্রা যদি মিশ্রিত করি তাহলে আমার দ্রবণে হাইড্রোজেন আয়নটা অবশিষ্ট থাকবে 7.5 মোল। তো এটা তো মোল সংখ্যা বের হলো। তাহলে আমরা যখন ঘনমাত্রা বের করতে চাই, আমরা যদি হাইড্রোজেন আয়নের
ঘনমাত্রা বের করতে যাই, তো তোমরা বোধহয় জানো ভাই যে ঘনমাত্রাকে যেমন আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, এস দ্বারা প্রকাশ করতে পারি, তেমনই থার্ড ব্র্যাকেট দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। দেখো এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে, আমরা ঘনমাত্রা সমান কি জানি, এন বাই ভি। আমরা ঘনমাত্রা সমান জানি এন বাই ভি। আমার এখানে এন এর মানটা কত বের হয়েছে, 7.5। আর ভিটা যদিও লিটার লেখা উচিত, কিন্তু আমরা এতক্ষণ ধরে যত ক্যালকুলেশন গুলো করে এসেছি আয়তন যেহেতু এম এল এ রাখছি, তাই এখন আমরা এম এল এ রাখবো। তাহলে দেখো তো ভাইয়া, আমার মিশ্রণের মোট আয়তন কত হচ্ছে। সালফিউরিক অ্যাসিড নিয়েছিলাম 100 ml, আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছিলাম 50 ml। তাহলে আমার মিশ্রণের মোট আয়তন কত হচ্ছে, 150 ml। তাহলে আমার মিশ্রণ অবশিষ্ট হাইড্রোজেন আয়নের মোট সংখ্যা হলো 7.5। তাকে আমার আয়তন দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ 7.5 ভাগ 150, 0.05। এইটা হলো আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিন্তু বের হলো। এটা আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হলো। এখন যদি ভাই আমাকে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে বলে, আমার তো দ্রবণে বলবে যে দ্রবণের প্রকৃতি নির্ণয় করো এবং ঘনমাত্রা বের করো। তাহলে আমার উপাদানটা কি ছিল, সালফিউরিক অ্যাসিড। তাহলে সেইটার ঘনমাত্রা আমাকে বের করতে হবে। এইটা আমার বের হয়েছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তোমরা আমাকে একটু বলো তো, দেখো তো ভাই একটু, আমার 1 মোল সালফিউরিক অ্যাসিড তৈরি করতে আমার কয় মোল হাইড্রোজেন আয়ন লাগে, 2 মোল। তার মানে 2 মোল হাইড্রোজেন আয়ন থেকে তৈরি আমার 1 মোল সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ আমার হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা থাকবে সেটাকে যখন আমার সালফিউরিক অ্যাসিড তৈরি করব অর্ধেক মোল হয়ে যাবে, কারণ 2 থেকে 1 মোল তৈরি হচ্ছে। তাহলে আমার বলো তো একটু, 0.05 মোল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি হয়, তাহলে আমার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে, 0.05/2। কারণ 2 মোল হাইড্রোজেন আয়ন থেকে 1 মোল সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। মানে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যা থাকবে, সালফিউরিক অ্যাসিড ঘনমাত্রা তার অর্ধেক হবে। তাহলে 0.05 থেকে কতটুকু হবে, 0.5/2 = 0.025 মোল। এইটাই হলো আমার দ্রবণে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে ক্লিয়ার। এইভাবে ভাইয়া আমরা যে কোনো অ্যাসিড বা ক্ষার মিশ্রিত করে সেই মিশ্রণের প্রকৃতি এবং মিশ্রণের ঘনমাত্রাটা বের করে ফেলতে পারি। তো এতক্ষণ আমি তোমাদের এই যে ঘনমাত্রা, মিশ্রণের প্রকৃতি এবং ঘনমাত্রা বের করার একটা ক্লিয়ার কনসেপ্ট দিলাম। এখান থেকে আমরা আরো ছোট করে সূত্র দিয়ে অঙ্কগুলো আসলে করতে পারি। একটু খেয়াল করো ভাইয়া তোমরা, এই যে 1 মোল সালফিউরিক অ্যাসিড আয়নিত হয়ে কয়টা হাইড্রোজেন আয়ন তৈরি করেছে, 2টা। 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হয়ে কয়টা OH তৈরি করেছে, 1টা। তোমরা জানো এখানে আমরা একটা নতুন শব্দ শিখবো, সেটা হলো তুল্য সংখ্যা। এইটা সম্পর্কে আমরা এখন একটু ধারণা নিব। অর্থাৎ এই যে একটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন আয়ন তৈরি করলো, এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা কিন্তু আসলে 2। আবার 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হয়ে 1 মোল হাইড্রোক্সিল আয়ন তৈরি করলো, এই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। আমরা তুল্য সংখ্যার কনসেপ্টটা একটু নিলে খুব সহজেই এতক্ষণ ধরে যে প্রবলেমটা আমরা সলভ করলাম সহজে করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু শিখে নিই তুল্য সংখ্যা মানে কোনো যৌগের বা কোনো পদার্থের বা কোনো মৌলের তুল্য সংখ্যা জিনিসটা আসলে কি। তো দেখো একটু, ইকুইভ্যালেন্ট নাম্বার, এই জন্য এটার প্রথম অক্ষর আমরা ছোট হাতের ই দ্বারা প্রকাশ করি। তো তুল্য সংখ্যা জিনিসটা একটু কি ভাই দেখো, এই যে একটু আগে আমরা সালফিউরিক অ্যাসিড দেখলাম, আমরা বললাম যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। কারণ হলো সালফিউরিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন আয়নিত হচ্ছে। আসলে অ্যাসিডের তুল্য সংখ্যা এইভাবেই বের করতে হয়। কোন একটা অ্যাসিড থেকে যতটা হাইড্রোজেন আয়নিত হয় সেটাই হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা। কি ক্লিয়ার কি, যে কোন একটা অ্যাসিড থেকে যতটা হাইড্রোজেন আয়নিত হয় সেটাই হলো তার তুল্য সংখ্যা। আরেকটা বিষয় একটু খেয়াল করবা তোমরা, অর্থাৎ কোন অ্যাসিডের তুল্য সংখ্যা হলো তার ক্ষারকত্ব। এই যে আমরা লিখলাম অ্যাসিডের তুল্য সংখ্যা ইজিক্যাল টু ওই অ্যাসিডের ক্ষারকত্ব, আর ক্ষারকের তুল্য সংখ্যা ইজিক্যাল টু অম্লত্ব। তোমরা কি জানো অ্যাসিডের ক্ষারকত্ব জিনিসটা কি আর ক্ষারকের অম্লত্ব জিনিসটা কি? এই যে আমরা বললাম একটা অ্যাসিড থেকে যতটা হাইড্রোজেন আয়নিত হবে সেটাই হচ্ছে কিন্তু তার ক্ষারকত্ব। এখন তোমরা হয়তো বলবা এটা খুব সহজ একটা বিষয়, যে এটা দেখেই বুঝতে পারতেছি যে এখানে হাইড্রোজেন আয়নের সালফিউরিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন আয়নিত হবে, তাহলে সেটা হলো ক্ষারকত্ব 2। হ্যাঁ ঠিকই বলেছো। এখন দেখো তো ভাই একটু,
আমি এখানে তিনটে অ্যাসিড লিখতেছি, H3PO4 ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিডও বলা হয়, আবার ফসফোনিক অ্যাসিডও বলা হয়। এইটাকে আমরা ফসফিনিক অ্যাসিডও বলে থাকি, আবার হাইপোফসফরাস অ্যাসিডও বলে থাকি। তাহলে খেয়াল করো, তোমাকে কেউ জিজ্ঞেস করলো এইটার ক্ষারকত্ব কত, এইটার ক্ষারকত্ব কত, এইটার ক্ষারকত্ব কত, তুমি তো আলটিমেটলি বলে ফেলবা সবগুলোরই ক্ষারকত্ব 3। ভাবছো সবগুলোতেই তো 3টা করে হাইড্রোজেন আছে, তাহলে 3টা করে হাইড্রোজেন আয়নিত হবে। নো, কোন অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন থাকবে সবগুলো হাইড্রোজেন আয়নিত নাও হতে পারে। কোন একটা অ্যাসিড থেকে কয়টা হাইড্রোজেন আয়নিত হবে এইটা দেখার জন্য ভাই তার গাঠনিক সংকেত জানতে হবে। দেখো এই ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা আসলে কেমন আমরা নিশ্চয়ই জানি। এইটা হলো আমার ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত, তাই না? এই যে ফসফরাসের যোজনী হলো 5, গাঠনিক সংকেত তো আসলে যোজনী থেকে নির্ণয় করা হয়। এই যে ফসফরাসের 5টা যোজনী পূর্ণ হয়ে গেছে, অক্সিজেনের 2টা, ওকে। এইটা হলো আমার ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। কোন একটা অ্যাসিডের ক্ষারকত্ব নির্ণয় করতে গেলে আসলে সেটা গাঠনিক সংকেত জানতে হয়, এবং সেই গাঠনিক সংকেত আমরা যতগুলো ওয়েজ দেখতে পাবো ক্ষারকত্ব হচ্ছে তত। কি ক্লিয়ার? যতটা ওয়েজ দেখতে পাবো আমরা তার ক্ষারকত্ব হচ্ছে তত। এখানে কয়টা ওয়েজ দেখতে পাচ্ছি আমরা? 3টা ওয়েজ, তাই এটা ক্ষারকত্ব হচ্ছে 3। তাহলে এইটার গঠন লিখি। তোমরা যারা বুদ্ধিমান খুব সহজে এটার গঠন বুঝতে পারবা। কারণটা খেয়াল করো, আমার এখানেও 3টা হাইড্রোজেন, এখানেও 3টা হাইড্রোজেন, বাট অক্সিজেন এর চেয়ে কিন্তু এখানে একটা কম আছে। তাহলে যেহেতু একটা অক্সিজেন কম আছে, তার মানে বিষয়টা কি দাঁড়াবে ভাই বলতো? এই যে এরকম হবে কিনা বলতো? তাহলে একটা অক্সিজেন যখন কম আছে তাহলে নিশ্চয়ই একটা হাইড্রোজেন সরাসরি পি এর সাথে যুক্ত থাকবে। এইটা হলো আমার ফসফোনিক অ্যাসিডের গাঠনিক সংকেত। দেখো তো কয়টা ওয়েস আছে? 2টা। এই জন্য ফসফরাস অ্যাসিড বা ফসফোনিক অ্যাসিড যেটাই নাম বলো না কেন, এইটার ক্ষারকত্ব হচ্ছে 2। আবার এইটা খেয়াল করো, হাইড্রোজেন কিন্তু এখানেও 3টা আছে, কিন্তু অক্সিজেন আরেকটা কম আছে, তাহলে নিশ্চয়ই আরেকটা হাইড্রোজেন সরাসরি পি এর সাথে যুক্ত থাকবে। অর্থাৎ এটার গাঠনিক সংকেত এইটা হবে কিনা দেখো তো। এই যে 2টা হাইড্রোজেন সরাসরি পি এর সাথে যুক্ত থাকবে, আর একটা থাকবে ওএইচ রূপে। তাহলে বিষয়টা কি ক্লিয়ার ভাই? এইটার ক্ষারকত্ব হলো কত? 3, এইটার 2, এইটার 1। অবশ্য আমাদের পরীক্ষাগুলোতে যদি কখনো অম্লের ক্ষারকত্ব বের করতে দেয়, কারণ এটা নিজেও কিন্তু একটা প্রশ্ন, তোমরা প্রায় পরীক্ষায় দেখবা এমসিকিউ দিয়েছে, একটা অ্যাসিড দিয়ে বলেছে এর ক্ষারকত্ব নিচের কোনটি। তো আমাদের অ্যাসিডের যদি ক্ষারকত্ব নির্ণয় করতে দেয়, আমরা দেখেছি বেশিরভাগ পরীক্ষাতেই এই 3টে অ্যাসিডই দেয়। তো এই 3টে অ্যাসিড দিলে মনে রাখা একটা সহজ পদ্ধতি হচ্ছে, দেখবা এদের মধ্যে যে কটা করে অক্সিজেন থাকবে ক্ষারকত্ব 1 করে কম। দেখো তো এর অক্সিজেন কয়টা? 4টা, তার মানে ক্ষারকত্ব হবে 3। এর অক্সিজেন কয়টা ভাই বলো তো? 3টা, তার মানে ক্ষারকত্ব হবে 2। এর অক্সিজেন কয়টা দেখো তো? 2টা, তার মানে ক্ষারকত্ব হবে 1। এই নিয়মটা কিন্তু শুধুমাত্র এই 3টার ক্ষেত্রে প্রযোজ্য। আবার কাউকে বলো না সালফিউরিক অ্যাসিডে, তোমাকে কেউ জিজ্ঞেস করলো সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত, বললা 3। বললা কেন? জুয়েল ভাই শিখিয়েছে অক্সিজেন যে কটা থাকবে ক্ষারকত্ব 1 করে কম। এখানে হাইড্রোজেনই তো 2টা আছে, ক্ষারকত্ব 3 কেমনে হয়? আসলে আমি যে অক্সিজেন যে কটা থাকবে তার চেয়ে ক্ষারকত্ব 1 করে কম হবে শুধু এই 3টে অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে ক্লিয়ার ভাইয়া তোমরা? অম্লের ক্ষারকত্ব কি করে নির্ণয় করতে হয়? কোন একটা অম্ল থেকে যতটা হাইড্রোজেন আয়নিত হবে, কোন একটা অম্ল থেকে যতটা হাইড্রোজেন আয়নিত হবে তার ক্ষারকত্ব হচ্ছে তত। সালফিউরিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন আয়নিত হয়, তাই ক্ষারকত্ব হচ্ছে 2। তো একটা অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন থাকে তার মধ্যে কয়টা আয়নিত হবে এটা বোঝার জন্য কি বললাম আমি, তাদের গাঠনিক সংকেত জানতে হবে। সেই গাঠনিক সংকেত থেকে যতগুলো ওএইচ মূলক তুমি দেখতে পাবা সেটাই হবে ওই অম্লের ক্ষারকত্ব। আর এই ক্ষারকত্বটাই হচ্ছে কিন্তু ওই অম্লের তুল্য সংখ্যা। ক্লিয়ার? তার মানে আমার ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে কত? 3। ফসফরাস অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, আর ফসফেনিক অ্যাসিডের তুল্য সংখ্যা হলো 1। এই দেখলাম আমরা অম্লের তুল্য সংখ্যা এবং অম্লের ক্ষারকত্ব। এবার দেখবো আমরা ক্ষারকের অম্লত্ব। ক্ষারকের যেটা অম্লত্ব সেটাই হলো ক্ষারকের কি ভাবে বলতো? তুল্য সংখ্যা। আমরা একটু আগে কি শিখলাম? যে কোন একটা ক্ষারক থেকে যতটা হাইড্রক্সিল আয়নিত হবে সেটাই হচ্ছে তার অম্লত্ব, ঠিক তো? তো এইটা বোঝা আরো সহজ। দেখো ভাইয়া তোমরা, যদি আমার হাইড্রক্সিল যুক্ত ক্ষারক হয়, যেমন খেয়াল করো তোমরা, এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, বলতো ভাই এখানে হাইড্রক্সিল কয়টা? 2টা, তাই এর অম্লত্ব হচ্ছে 2।
বলো তো একটু, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে হাইড্রক্সিল কয়টা আছে ভাই বলো তো? 3টা, তার মানে অম্লত্ব হলো 3। কি বোঝা গেছে? হাইড্রক্সিল যুক্ত যে ক্ষারকগুলো থাকবে তাদের ক্ষেত্রে মনে রাখবা হাইড্রক্সিল মূলকের সংখ্যাই হলো তার অম্লত্ব। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমরা দেখতে পাচ্ছি 2টা হাইড্রক্সিল আছে, তাই অম্লত্ব হলো 2। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড 3টা হাইড্রক্সিল আছে, অম্লত্ব হলো 3। এবার অক্সাইড যুক্ত ক্ষারকগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এই মনে করো আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে বলা হলো এইটার অম্লত্ব কত হবে। অক্সাইড যুক্ত যে ক্ষারকগুলো ভাই তোমরা দেখতে পাবা তাদের ক্ষেত্রে কি করবা জানো? যে কটা অক্সিজেন থাকবে তাকে সবসময় 2 দিয়ে গুণ করবা। যেমন দেখো তো ভাই, আমার এখানে অক্সিজেন কয়টা আছে দেখো তো? আমার এখানে অক্সিজেন 3টা আছে, তার মানে আমার অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হবে, অক্সিজেন সংখ্যা হচ্ছে 3টা, তাকে সবসময় 2 দিয়ে গুণ করব, 6। তার মানে আমার অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব হচ্ছে 6। আচ্ছা তাহলে বলো তো একটু আমাকে, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত হবে? আমরা বলেছি অক্সিজেন সংখ্যা কয়টা, এখানে একটা, তাকে সবসময় 2 দিয়ে গুণ করবা, কত হচ্ছে ভাই দেখো তো? 2। তাহলে একটু বলবা কি তোমরা আমাকে, এই যে ফেরিক অক্সাইডের অম্লত্ব কত হবে? তাহলে কয়টা আছে অক্সিজেন? আমার এখানে 3টা, 3, তাকে 2 দিয়ে গুণ করব, 6। তাহলে ক্লিয়ার ভাই? যদি আমার হাইড্রক্সিল যুক্ত ক্ষারক হয় এক্ষেত্রে হাইড্রক্সিল মূলকের সংখ্যাই হবে তার অম্লত্ব, যতটা হাইড্রক্সিল মূলক থাকবে সেটাই হবে তার অম্লত্ব। আর অক্সাইড যুক্ত যদি ক্ষারক হয় তাহলে আমরা কি করব? অক্সিজেন সংখ্যাকে সবসময় 2 দিয়ে গুণ করব, গুণ করলে যে মানটা বেরোবে সেটাই হবে ওই ক্ষারকের অম্লত্ব। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা অম্লের যে ক্ষারকত্ব বের হবে ওটা হচ্ছে অম্লের তুল্য সংখ্যা, আর ক্ষারকের যে অম্লত্ব বের হবে সেটা হবে আমার ওই ক্ষারকের তুল্য সংখ্যা। তার মানে আমার ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যা 3, অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা 6, ক্যালসিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা 2, ফেরিক অক্সাইডের তুল্য সংখ্যা হলো 6। তাহলে আমরা অ্যাসিডের দেখলাম, ক্ষারের দেখলাম। এবার যদি লবণের তুল্য সংখ্যা দরকার হয় আমার, যেমন সোডিয়াম কার্বনেট, ধরো ক্যালসিয়াম সালফেট, এরকম লবণের তুল্য সংখ্যা আমরা কি করে বের করব? একটু খেয়াল করো। লবণের তুল্য সংখ্যাটা আমরা কি করে বের করবো ভাই জানো? ওই লবণে, যেমন মনে করো আমরা এখানে একটা লবণ নিই সোডিয়াম কার্বনেট, এই যে সোডিয়াম কার্বনেট, লবণের তুল্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ওই লবণে যে কটা ধনাত্মক আয়ন থাকবে, কয়টা এখানে ধনাত্মক আয়নটা কি ভাই বলতো? সোডিয়াম কয়টা আছে বলতো? 2টা। যেই কটা ধনাত্মক আয়ন থাকবে সবসময় তাকে ওই যে ধনাত্মক যে আয়নটা তার যে যোজনী সেইটাতে গুণ করব আমরা। বলতো এখানে সোডিয়াম কয়টা? 2টা, যোজনী কত? 1। তার মানে আমার সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হলো 2। বিষয়টা কি বুঝতে পেরেছো ভাই? লবণের যদি কোনো তুল্য সংখ্যা বের করতে দেয় আমাদের, তাহলে লবণের যে ক্যাটায়নটা থাকবে, সহজ কথা আমরা খুব ভালো করেই জানি একটা ক্যাটায়ন আর অ্যানায়ন মিলেই কিন্তু লবণটা আসলে তৈরি হয়। তো ক্যাটায়ন যেটা থাকবে, যে কটা ক্যাটায়ন থাকবে সেই ক্যাটায়নের সংখ্যাটাকে তার যোজনী দিয়ে গুণ করবা, তাহলে তোমরা ওই লবণের তুল্য সংখ্যাটা পেয়ে যাবা। কি ক্লিয়ার? যেমন ধরো আমরা আরেকটা বের করতে পারি, এই ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আমাকে বলা হলো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত? বলো তো ভাইয়া তোমরা আমাকে, এখানে ক্যাটায়ন কয়টা আছে? একটা, অ্যালুমিনিয়াম একটা আছে। বলো তো অ্যালুমিনিয়ামের যোজনী কত এখানে? স্বাভাবিক, এই যে বুঝতে পারছো 3, তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা হলো আমার 3। কি ক্লিয়ার কি ভাইয়া তোমরা? যে লবণের তুল্য সংখ্যা বের করতে চাইলে তোমরা কি করবা? ওই লবণের যে ক্যাটায়নটা থাকবে, লবণে তো ক্যাটায়ন অবশ্যই থাকবে, এই ক্যাটায়নটাকে তো আমরা ক্ষারকীয় মূলক বলে থাকি আসলে, ওই ক্যাটায়ন সংখ্যাটাকে ওই ক্যাটায়ন যে যোজনী সেইটা দিয়ে গুণ করবা, করলে যে গুণফলটা পাবা এটাই হবে ওই লবণের তুল্য সংখ্যা। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যে অ্যাসিড এবং অ্যাসিডের তুল্য সংখ্যা বের করলাম ক্ষারকত্ব দিয়ে, ঠিকই শিখেছি, ক্ষারকের তুল্য সংখ্যা বের করলাম অম্লত্ব দিয়ে। তো মজার ব্যাপার হচ্ছে, যদি তোমরা এই যে অম্লত্ব ক্ষারকত্ব বের করার যত সিস্টেম আমি বললাম এর মধ্যে কোনো সিস্টেম ভুলে যাও, তাহলে মোটামুটি কিন্তু এই যে এই সূত্রটা দিয়েও কিন্তু অনেকাংশেই তুমি ওই অম্ল বা ক্ষারকের তুল্য সংখ্যা বের করে ফেলতে পারবা। কোন সিস্টেম? এই যে ধনাত্মক আয়ন সংখ্যা ইন্টু ওই আয়নের যোজনী। আমি 2-1টা তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখাচ্ছি, দেখো। এইটা একটা ধাতব অক্সাইড, এটার আমরা বের করব অম্লত্ব। তো আমরা ধরো অম্লত্ব বের করার সিস্টেমটা ভুলে গেছি, যদি আমরা শিখেছিলাম যে যে কটা অক্সিজেন থাকবে তাকে 2 দিয়ে গুণ করব, অক্সিজেন 3টা আছে, 2 দিয়ে গুণ করলে 6, তো এটা আমরা ভুলে গেছি। কিন্তু এই যে লবণের তুল্য সংখ্যা বের করার যে সিস্টেমটা আমরা শিখলাম, ধনাত্মক আয়ন সংখ্যা ইন্টু ওই আয়নের যোজনী, এটা দিয়েও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। দেখো
দেখো তো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা। অ্যালুমিনিয়ামের যোজনী কত বলতো? 3। সুতরাং 6। অতএব এর তুল্য সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ এর অম্লত্ব কিন্তু 6। এইভাবে কিন্তু বের করতে পারি। যেমন H3PO4, এইটা মনে করো এটা একটা অ্যাসিড। বলতো ধনাত্মক আয়ন কয়টা আছে ভাই আমার এখানে? 3টা। হাইড্রোজেন যোজনী কত? 1, তাহলে কত হচ্ছে? 3। বললাম তো সবগুলা পারবো না। এখন যদি তুমি আমাকে এইটা বলো H3PO3, এইটার কিন্তু আর এভাবে বের হবে না, কারণ ধনাত্মক যে 3টা হাইড্রোজেন আছে 3টা এখান থেকে আয়নিত হয় না, সেটা আমরা গঠন থেকে দেখেছি। জাস্ট যদি বিপদে পড়ে যাও আর কি, যদি ভুলে যাও, তখন এই কাজটা তোমরা করতে পারবা। যে অ্যাসিড বলুক, লবণ বলুক আর ক্ষার বলুক না কেন, যদি ভুলে যাও তাহলে ওই যৌগের যে ক্যাটায়ন থাকবে, যে কয়টা ক্যাটায়ন থাকবে তাকে তার যোজনী দিয়ে গুণ করবা, তাহলে মোটামুটি তুমি তুল্য সংখ্যা পেয়ে যাবা। তাহলে ক্লিয়ার? আমরা লবণের তুল্য সংখ্যা দেখলাম, অ্যাসিডের তুল্য সংখ্যা দেখলাম, ক্ষারের তুল্য সংখ্যা দেখলাম। এখন দেখো ভাই, ধাতু অথবা অধাতুর তুল্য সংখ্যা বের করতে বললো আমাকে। ধাতু অথবা অধাতুর তুল্য সংখ্যাটা কি করে বের করবা তোমরা? খুব সহজ। ধাতু বা অধাতুর তুল্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, ওই ধাতু বা অধাতুর যে যোজনী, ওই যোজনীটাই হবে তার তুল্য সংখ্যা। এই যে ধাতু বা অধাতুর যদি আমার তুল্য সংখ্যা প্রয়োজন হয়, তাহলে যোজনীটা হবে তুল্য সংখ্যা। যেমন ম্যাগনেসিয়াম, এর তুল্য সংখ্যা তাহলে কত ভাই বলতো? 2। সোডিয়াম তুল্য সংখ্যা কত ভাই বলতো? 1। এরকম যেমন জিঙ্ক তুল্য সংখ্যা কত ভাই বলতো? 2। অর্থাৎ কোন ধাতুর যদি বা অধাতুর তুল্য সংখ্যা আমাদেরকে বের করতে বলা হয়, তাহলে তার যেটা যোজনী সেটাই হবে তার তুল্য সংখ্যা। তাহলে ক্লিয়ার? আমরা অ্যাসিডের তুল্য সংখ্যা দেখলাম, ক্ষারকের তুল্য সংখ্যা দেখলাম, লবণের তুল্য সংখ্যা দেখলাম, ধাতু অধাতুর তুল্য সংখ্যা দেখলাম। আরেকটা আছে জারক বিজারকের তুল্য সংখ্যা। এক্ষেত্রে অবশ্যই জারণ সংখ্যার পরিবর্তনটাই হবে কিন্তু তুল্য সংখ্যা। যদি আমরা এটা নিয়ে এখানে আলোচনা করবো না ভিডিওতে, আমরা পরবর্তীতে জারণ বিজারণ নিয়ে যখন কথা বলবো, তখন আমরা জারক বা বিজারকের তুল্য সংখ্যা নিয়ে কথা বলবো। আপাতত আমরা এই 4 টাইপের তুল্য সংখ্যা নিয়ে কথা বলবো: অ্যাসিডের তুল্য সংখ্যা, ক্ষারকের তুল্য সংখ্যা, লবণের তুল্য সংখ্যা এবং ধাতু বা অধাতুর তুল্য সংখ্যা। এখন দেখো ভাই, আমরা এই যে মানটা নিয়ে আমরা কাজ করছিলাম, যে সালফ্রিক অ্যাসিডের 100 ml দেওয়া হলো, যার ঘনমাত্রা হলো 0.1 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড 50 ml নিলাম, যার ঘনমাত্রা হলো 0.25 মোল। এখন এই যে আমরা যে ডিটেলস অঙ্কটা করলাম, এইটা আমরা সূত্র দিয়ে খুব সহজে করে ফেলতে পারি। কিভাবে সহজে করতে পারি? এই যে দেখো ভাই, এই দ্রব্য মিশ্রিত করবো, আমরা মিশ্রণের ঘনমাত্রা বের করব। সেই মিশ্রণের ঘনমাত্রা বের করলে আমরা বুঝতে পারবো মিশ্রণের প্রকৃতিটা অম্লীয় হবে না ক্ষারীয় হবে, এবং মিশ্রণের ঘনমাত্রা আসলে কত হবে। খুব সহজে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। কিভাবে দেখো ভাই একটু। তাহলে সালফ্রিক অ্যাসিড আমরা মিশ্রণের ঘনমাত্রাকে সি ধরলাম, আর মিশ্রণের আয়তনকে ধরলাম আমরা কি? ভি ইজ ইকুয়াল টু CA VA বিয়োগ CB VB। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কোনো মিশ্রণের ঘনমাত্রা যখন বের করব, যদি দ্রবণ দুটা একই প্রকৃতির হয়, দুটাই যদি অ্যাসিড হয় বা দুটাই যদি ক্ষার হয়, তখন সেটা যোগ করতে হয়। বাট একটা অ্যাসিড একটা ক্ষার হলে কি করতে হয় ভাই বলতো? বিয়োগ করতে হয়, কারণ একটা তো আরেকটাকে কি করে দেয়? প্রশমিত করে দেয়, ফলে আলটিমেটলি ঘনমাত্রা কমে যায়। তাই আমরা এইটা লিখলাম। এবং অবশ্যই তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের ওই প্রশমন যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা কিন্তু মেনলি ক্ষার থেকে যে OH আসে এবং অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়নটা আছে তাদের মধ্যে হয়। এবং আমরা ওই যে সালফ্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার সময় কি করেছিলাম ভাই বলতো? 2 দিয়ে গুণ করেছিলাম, কারণ সালফ্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাই এই ক্ষেত্রে তোমাকে কাজটা করতে হবে, অর্থাৎ যার যেটা তুল্য সংখ্যা আমরা তাকে সেইটা দিয়ে গুণ করে দিব। এই যে অ্যাসিডের তুল্য সংখ্যা দিয়ে অ্যাসিডকে গুণ করলাম, ক্ষারের তুল্য সংখ্যা দিয়ে আমরা ক্ষারকে গুণ করলাম। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আপনি অ্যাসিড থেকে ক্ষার বিয়োগ করলেন কেন? আপনি কি করে আগেই জানলেন অঙ্ক করার আগেই যে আমার অ্যাসিডের পরিমাণটা বেশি আছে? আসলে ভাই আমি জানি না কার পরিমাণটা বেশি আছে, আমি এমনি বিয়োগ করেছি অ্যাসিড থেকে ক্ষার। তুমি যদি মনে করো যে আমি CbVb = CaVa লিখবো, তবু হবে। বল কেন? কারণ খেয়াল করো, আমি যখন মিশ্রণের ঘনমাত্রাটা বের করব, ঘনমাত্রা বের করার সময় আমি যখন দেখবো আমার মানটা পজিটিভ এসছে, তার মানে দ্রবণের প্রকৃতিটা কি ভাই বলতো? অম্লীয়। আর যদি দেখি আমার মানটা কি এসছে বলতো? নেগেটিভ এসছে, তাহলে আবার বুঝবো কি? প্রকৃতি ক্ষারীয়। সুতরাং একটা বিয়োগ করলেই হলো। তো আমরা অ্যাসিড থেকে ক্ষারটা বিয়োগ করলাম, করে এখন মানগুলো বসাই দেখি বুঝতে পারি কিনা মিশ্রণের প্রকৃতিটা আসলে কেমন হবে, একটু দেখে নিই আমরা। আচ্ছা, তাহলে একটু বলো তো ভাই, আমার এখানে ভি মানে মিশ্রণের মোট আয়তন কত হবে? 100 + 50, তার মানে আমার মিশ্রণের মোট আয়তন হলো কত? 150। আর সালফ্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? একটু আগে দেখলাম আমরা 2। সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা কত দেওয়া আছে ভাই বলতো?
0.1। আয়তন কত দেওয়া আছে ভাই বলো তো সালফিউরিক অ্যাসিডের? 100। আমার ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন তুল্য সংখ্যা তো 1, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1। আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত আছে? 0.25। আয়তন কত আছে? 50। তাহলে তোমরা বলো তো ভাই এখানে সি এর মানটা আমার বের হবে কিনা? এই যে মানগুলো আমরা বসাই নিয়েছি, আমরা এখন খুব সহজেই ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবো। আমার ঘনমাত্রা তাহলে কত আসবে? সম্ভবত আমার সি এর মানটা বের হয়েছে 0.05 এত মোল। একটু খেয়াল করো, আমার কিন্তু তোমার কি ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করলাম, মানটা পজিটিভ না নেগেটিভ এসছে বলো তো ভাই? আমার মানটা কিন্তু পজিটিভ এসছে। তাহলে আমরা কি লিখতে পারি না? আমরা কি লিখতে পারি না যেহেতু আমার মানটা কি হয়েছে পজিটিভ, ঘনমাত্রা যে পজিটিভ, অতএব দ্রবণটি অম্লীয়। আমরা বিষয়টা আরেকবার খেয়াল করি ভাই, যে আমরা মিশ্রণের ঘনমাত্রা যখন বের করবো, আজকে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে দুটা যদি ভিন্ন প্রকৃতির, একটা অ্যাসিড একটা ক্ষার হয়, তাহলে একটা থেকে আমরা বিয়োগ করবো আরেকটা। আমি জানি না কোনটার মোল সংখ্যা আসলে বেশি আছে, আমি এখানে অ্যাসিড থেকে ক্ষার বিয়োগ করেছি। এই যে CaVa, এটা হলো অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের আয়তন, ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের আয়তন, আর তুল্য সংখ্যা দিয়ে গুণ করেছি, কারণ ওই অ্যাসিড থেকে অতটা হাইড্রোজেন আয়নিত হয়। আমরা জাস্ট মানগুলো বসাই দিয়েছি। দেখো ভিটা হলো দ্রবণের মোট আয়তন, অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের আয়তন, ক্ষারের তুল্য সংখ্যা, ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের আয়তন। আমরা ক্যালকুলেশন পেলে সি এর মানটা পেলাম 0.05, মানটা পজিটিভ এসছে। মানটা পজিটিভ এসছে মানে কি আমার অ্যাসিডের মোল সংখ্যা নিশ্চয়ই বেশি আছে, অতএব দ্রবণটা হলো আমার অম্লীয়। তার মানে এটা কিন্তু আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়েছে। এটা কি বের হয়েছে ভাই বলতো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো আমরা কি জানি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি বের করতে যাই আমরা, তাহলে কি করতে হবে বলতো? অবশ্যই যেটা আগের অঙ্কে তো আমরা করেছিলাম, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে ভাই? এই যে 0.05/2 ইজিক্যাল টু 0.025 এত মোল। তাহলে বিষয়টা ভাই ক্লিয়ার তোমরা? আমরা আগের নিয়মে যে ডিটেলস অঙ্কটা করলাম সেটা আমরা খুব সহজেই সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারি, যে একটা দ্রবণ থেকে একটা দ্রবণে বিয়োগ করব, করে মান ঘনমাত্রা বের করব। যদি ঘনমাত্রা এভাবে সূত্র লেখার কারণে যদি পজিটিভ আসে তাহলে অম্লীয়, নেগেটিভ আসলে ক্ষারীয়। তো আমার এখানে যে ঘনমাত্রাটা বের হবে মাথায় রাখবা, যদি অম্লীয় হয় তাহলে ওটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়েছে, আর যদি ক্ষারীয় হয় তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের হয়েছে। এক্ষেত্রে যদি মূল অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা বের করতে যাই তার তুল্য সংখ্যাতে ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা আর একটা অঙ্ক একটু প্র্যাকটিস করি দেখি ভাইয়া। এই যে 50 ml সেমিমোলার সালফিউরিক অ্যাসিড এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে? মিশ্রণটির ঘনমাত্রা নির্ণয় করো। একটু আগে যে সূত্র শিখলাম আমরা, কি লিখতে পারি দেখো তো ভাই একটু? আমরা নিশ্চয়ই লিখতে পারি মিশ্রণের ঘনমাত্রা C, মিশ্রণ আয়তন V ইজিক্যাল টু EA CaVa মাইনাস EB CB VB। এই যে মূল সূত্র আমরা লিখলাম, যেটা হলো মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের আয়তন, অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের আয়তন বিয়োগ একই অবস্থা। এখানে যদি মানটা আমার পজিটিভ বের হয় তাহলে অম্লীয়, নেগেটিভ বের হলে ক্ষারীয়। এখন একটু বলো তো ভাইয়া তোমরা, আমার মিশ্রণের মোট আয়তন কত আছে এখানে? 50 ml সালফিউরিক অ্যাসিড আর 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে 150। আচ্ছা আমার এখানে অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা তো অবশ্যই 2। আচ্ছা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত আছে ভাই বলতো? সেমিমোলার। খেয়াল করো লেখা আছে সেমিমোলার। তোমাদের নিশ্চয়ই গত ভিডিও ক্লাস আমরা দেখেছি সেমিমোলার কথাটা উল্লেখ থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হয়? 0.5। তাহলে ঘনমাত্রা হলো 0.5। আয়তন কত আছে ভাই বলো তো এখানে? অ্যাসিডের আয়তন 50, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হলো 1, ঘনমাত্রা কত দেওয়া আছে? ডেসিমোলার। দেখো ডেসিমোলার, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হলো আমার ডেসিমোলারে আছে। মনে আছে যে ডেসিমোলার ঘনমাত্রা উল্লেখ থাকলে কত হয়? 0.1। এটা গত ক্লাস আমরা দেখেছি। আর আয়তন হলো কত ভাই বলো তো? 100। তাহলে আমরা ক্যালকুলেশন করলে স্বাভাবিক এখানে সি এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। আমার এখানে সি এর মানটা বের হবে 0.266 এত মোল। মানটা পজিটিভ বের হয়েছে। তাহলে তোমরাই বলো তো ভাই দ্রবণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? অবশ্যই যেহেতু মানটা পজিটিভ বের হয়েছে তার মানে আমার দ্রবণটা কি হবে ভাই বলতো? এখানে অম্লীয় হবে। এবার এটা কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়েছে, তাহলে নিশ্চয়ই মনে আছে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে যাই তাহলে কি করব?
অবশ্যই আমি যদি এখন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে চাই, আমরা জানি তুল্য সংখ্যাতে ভাগ করব, অর্থাৎ 0.266 বাই 2 ইজ ইকুয়াল টু 0.33 মোল। এই যে হয়ে গেল আমার অঙ্কটা কিন্তু কমপ্লিট, খুব সহজে করে ফেললাম আমরা, যে এত এমএল সেমিমোলার সালফিউরিক অ্যাসিড এবং এত এমএল ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করলে মিশ্রণটা অম্লীয় না ক্ষারীয় হবে, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমরা বুঝে যাব অম্লীয় না ক্ষারীয় হবে এই মান থেকে, আর কি যে পজিটিভ না নেগেটিভ মান আসছে। ক্লিয়ার ভাইয়া তোমরা? যে কথা প্রথমেই বলেছিলাম আমরা, যে দুটা একই প্রকৃতির যদি দ্রবণ হয় দিয়ে মিশ্রিত করে মিশ্রণের মোলাইটি বের করতে বললে আমরা দুটা দ্রবণের মোল সংখ্যা শুধু কি করব, যোগ করব। বাট যদি ভিন্ন প্রকৃতির হয়, মানে অ্যাসিড ক্ষার হয়, তাহলে কি করবো আমরা, বিয়োগ করবো। এখান থেকে করে ফেললাম। এখন এই অঙ্কটার মূল কনসেপ্টটা আসলে কি একটু দেখি ভাই আমরা। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা একটা দ্রবণের প্রকৃতি অম্লীয় হয় না ক্ষারীয় হয় সেটা বোঝার জন্য আমরা হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের করব আর হাইড্রক্সিল আয়নের মোল সংখ্যা বের করব। বের করে যদি দেখি হাইড্রক্সিল আয়ন মানে ক্ষারের চেয়ে, সহজ কথা, ক্ষারের চেয়ে অ্যাসিডের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে অম্লীয়, আর ক্ষারের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে ক্ষারীয়। তাহলে এই দ্রবণ থেকে আমরা প্রথমে দেখি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যাটা আমরা বের করি। কত আসতেছে ভাই বলো তো? 50 ml সেমিমোলার, সেমিমোলার মানে আমরা জানি 0.5 ইজ ইকুয়াল টু 25 মোল। তো এইটা তো আমার বের হয়েছে আসলে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত হবে বলো তো? নিশ্চয়ই মনে আছে, আমাকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণ 25, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা একটু আগেই দেখলাম আমরা 2, তাহলে 50 মোল হয়ে গেল আমার অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়ন পেলাম সেটার মোল সংখ্যা। একইভাবে আমরা ক্ষারের মোল সংখ্যাটা বের করে নিই, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। তাহলে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত বের হবে ভাই? আমরা দেখলাম আয়তন 100 ml ডেসিমোলার, অঙ্ক তোমরা দেখবা 100 ml ডেসিমোলার, তাহলে 100 ml ডেসিমোলার অর্থাৎ 0.1, তাহলে কত বের হচ্ছে ভাই বলো তো? 10 মোল। আমি আবারও তোমাদের মনে করে দিচ্ছি ভাই এটা, যে মোল সংখ্যা কিন্তু বের করতে হলে আমরা n সমান সিভি ওই সূত্রে অ্যাপ্লাই করছি, n সমান সিভি, এই যে সিভি, অবশ্যই আয়তন লিটার করতে হবে। কিন্তু যেহেতু একই মানে দুটা দ্রবণের মধ্যে আমরা কম্পেয়ার করছি, ওইটা লিটার করলে এটাও লিটার করতে হতো, তাই আমরা লিটারটা কিন্তু করি নাই। তো যাক আমরা পেয়ে গেলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হলো 10। তাহলে এখানে OH এর মোল সংখ্যা কত বের হবে ভাই বলো তো একটু? কারণ 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে 1 মোল হাইড্রোক্সিল আয়নিত হয়, সহজ কথা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1, মানে 1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 গুণ 1 ইজ ইকুয়াল টু 10। একটু দেখো ভাইয়া, এখানে আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের হয়েছে 50 আর হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা বের হয়েছে 10। তাহলে তোমরাই বলো আমার দ্রবণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? যেহেতু আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটা হাইড্রোক্সিলের মোল সংখ্যার চেয়ে কি হয়েছে ভাই বলো দেখি? বেশি হয়েছে, অতএব আমার দ্রবণটা হবে অম্লীয়। এইবার দ্রবণের ঘনমাত্রা বের করতে চাই, তাই না? নিশ্চয়ই মনে আছে তোমাদের ঘনমাত্রা বের করার সিস্টেম, যে আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা হচ্ছে 50 আর OH হচ্ছে 10, অর্থাৎ আমার 10 ml হাইড্রোক্সিলকে সম্পূর্ণ প্রশমিত করতে আমার হাইড্রোজেন আয়নও লাগবে 10 ml। তাহলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত হবে ভাই বলো তো? 50 ছিল, সেখান থেকে 10 প্রশমন বিক্রিয়া করেছে, তাহলে কত হলো? 40 মোল। তাহলে এইটা বের হলো আমার দ্রবণে যে অবশিষ্ট হাইড্রোজেন আয়ন আছে তার মোল সংখ্যা। এবার ঘনমাত্রা বের করব আমরা ঘনমাত্রা বের করার জন্য কি জানি ভাই বলতো? মোল বাই আয়তন। আমার মোল কত? 40, আর আমার দ্রবণের মোট আয়তন কত ছিল? 150। তবে আমি আবারও বলছি আয়তন লিটার হয়, কিন্তু এখানে আমরা ml এ বসাচ্ছি এই জন্য, কারণটা হলো আমার এখানে তো আসলে সবই আমরা ml এ বসিয়েছি এই কারণে, তা নাহলে ওগুলো লিটারে বসালে এখানে লিটারে বসাতাম। তাহলে কত আসছে মানটা দেখো ভাই একটু? 40 ভাগ 150 ইজ ইকুয়াল টু 0.266 এত মোল। তাহলে এটা আসলে কার মোল ঘনমাত্রা বের হলো ভাই? এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হলো। তাহলে আমরা এখন অ্যাসিডটা কিছু সালফুরিক অ্যাসিড, আমি সালফুরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতে যাই তাহলে কি করতে হবে? ওই যে তুল্য সংখ্যাতে ভাগ করতে হবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি আমরা এখন বের করতে যাই তাহলে এই যে একই অঙ্ক আমরা করলাম, বের হয়ে গেছে। দুই ভাবে অঙ্কটা আমরা করতে পারি, যে একবারে সরাসরি সূত্রে অ্যাপ্লাই করেও করতে পারি, আবার এইভাবে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করেও করতে পারি। সবভাবে আমাদের প্র্যাকটিস করা উচিত, কারণ আমি একটা অঙ্ক যত পথ তুমি মাথায় রাখবা
কোনো জায়গা তুমি যত বেশি রাস্তাতে চিনে রাখবা ওই জায়গার সম্পর্কে তোমার কনসেপ্ট তত কিন্তু ভালো থাকবে। অতএব আমরা পরীক্ষায় যে কোনো একটা অ্যাপ্লাই করব, কিন্তু আমি যখন বেশি জিনিসগুলো দেখে রাখবো তাহলে আমার কনসেপ্টটা বেশি ভালো থাকবে। এইবার আমরা দু একটা বিগত সালের প্রবলেম সলভ করব। এই যে একটা প্রবলেম দেখছি ভাই আমরা, এটা রাজশাহী বোর্ড 19 এসছে দ্বিতীয় পত্রে, এটা এসছে দ্বিতীয় পত্রে, দুটাই সলভ করবো আমরা, খেয়াল করো। আর এইটা এসছে রাজশাহী বোর্ড, এটাও 19 এসছে প্রথম পত্রে। আজকে আমরা দুটাই সলভ করবো, কি ঠিক আছে? এইটা একটু পরে আসতেছি, এটা প্রথম পত্রে এসছে রাজশাহী বোর্ড 19 প্রথম পত্র, আর এইটা এসছে রাজশাহী বোর্ড 19 দ্বিতীয় পত্র। তো এইটা একটু সলভ করি আমরা, দেখি কি বলেছে। এ বি সি তিনটা পাত্র দিয়েছে, দিয়ে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো তো। এ পাত্রে দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলে রূপান্তর করতে কতটুকু পানি যোগ করতে হবে? কি মনে আছে যে আমার এ পাত্রের আয়তন কত ছিল? 50 ml, ঘনমাত্রা কত ছিল? 0.5, সেখানে ঘনমাত্রা কত করেছি আমরা? 0.01 মোল, মানে লঘু করছি আর কি। এই লঘু করতে গেলে কতটুকু পানি যোগ করতে হবে? তোমাদের কি সূত্রটা মনে আছে? দেখো তো, এই যে C1 V1 ইজিক্যাল টু C2 V2। আমার C1 মান হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা কত ছিল ভাই দেখো তো? 0.5, আয়তন কত ছিল? 50, আর ঘনমাত্রা কত করতে বলছে? 0.02। তার মানে আমার এই যে 0.5 এইটা কিন্তু C1, আর এই যে আমার 50 এইটা কিন্তু V1। আর কতটুকু করতে বলছে আমার ঘনমাত্রা? এই যে 0.01, এটা কিন্তু C2। তাহলে এই যে C1 V1 আর এই যে C2 মান বসাই দিলে V2 এর মানটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। দেখি একটু, তাহলে আমরা V2টা বের করি। V2 ইজিক্যাল টু আমরা C1 কত থেকে আসলাম দেখো 0.5, আর V1 50, আর C2 হলো 0.01। 0.5 গুণ 50 বাই 0.01, তার মানে আমার ঘনমাত্রা যখন 0.5 ছিল তখন আয়তন ছিল 50 ml, ঘনমাত্রা যখন 0.01 তখন আসলে আয়তন কত হবে আমরা একটু দেখে নিই। আমার এখানে আয়তন বের হয়েছে ভাই 2500 ml, তার মানে আমার আগে আয়তন ছিল 50 ml আর এখন আয়তন কত হয়ে গেছে? 2500 ml। তাহলে তোমরাই বলো কতটুকু পানি যোগ করতে হয়েছিল? খুব সহজ বিষয়। এই যে আমার এখন আয়তন হচ্ছে 2500, আগে আয়তন ছিল আমার 50, তাহলে পানি যোগ করতেছে কতটুকু? এই যে, তাহলে পানি যোগ করতে হবে কত আমার? 2500 বিয়োগ 50, 2450 ml। আমার গণামর অঙ্কটা হয়ে গেল যে আমার প্রাথমিক ঘনমাত্রা দেওয়া ছিল, আয়তন দেওয়া ছিল, পানি যোগ করে আমার ঘনমাত্রা 0.01 করা হয়েছে, লঘু করা হয়েছে। তাহলে ওই দ্রবণে কতটুকু পানি যোগ করা হয়েছে, অর্থাৎ আমরা গত ভিডিওতে যে লঘুকরণের ক্ষেত্রে যে মোলারিটির মানটা যে সূত্রতে দেখেছিলাম C1 V1 = C2 V2, সেই সূত্রতে আমরা করে ফেললাম। ক্লিয়ার? এবার ঘ নাম্বার অঙ্কটা আমরা একটু দেখব। দেখো তো ভাই কি বলেছে। এ বি ও সি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণটি প্রকৃতিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমার এ পাত্র আছে একটা ক্ষার সোডিয়াম কার্বনেট, বি পাত্র আছে একটা অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, সি পাত্রে একটা অ্যাসিড আছে HCl। এই তিনটাকে আমরা মিশ্রিত করব। বলছে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতিটা আসলে কেমন হবে, অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? নিশ্চয়ই তোমাদের সূত্র মনে আছে। কি সূত্র দেখো তো ভাই একটু, যে দুটা যদি ভিন্ন প্রকৃতির দ্রবণ যদি আমরা মিশ্রিত করি তাহলে সেই মিশ্রণের ঘনমাত্রা বের করার সূত্রটা কি? Cb = ধরো আমরা ক্ষার থেকে এবার অ্যাসিডটা বিয়োগ করলাম, Eb CbVb মাইনাস, এখানে দুইটা অ্যাসিড আছে ভাইয়া বুঝছো, এই জন্য আমরা E1 C1V1 প্লাস E2 C2V2, এইটা হলো অ্যাসিডের। তাহলে দেখো ভাইয়া আমরা মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের আয়তন আমরা কি করেছি? ক্ষার থেকে এবার অ্যাসিডটা বিয়োগ করেছি। তাহলে দেখি যে প্রকৃতি আমরা কি করে বের করতে পারি। আচ্ছা, আমার মিশ্রণের মোট আয়তন কত দেখো তো ভাই একটু। আমার মিশ্রণের মোট আয়তন হচ্ছে, এখানে ছিল 50, এখানে 20, এখানে 40, তার মানে আমার মিশ্রণের মোট আয়তন বের হবে 50, 70, 40, 110। তার মানে মিশ্রণের মোট আয়তন হচ্ছে ভাই আমার 110। ক্ষারটার নাম কি দেখলাম আমরা? সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত দেখেছি আমরা? 2। সোডিয়াম কার্বন যে মনে আছে যে ধনাত্মক আয়ন সংখ্যা ইনটু ওই আয়নের যোজনী। আচ্ছা, সোডিয়াম কার্বনের ঘনমাত্রা আয়তন কত কত দেখলাম আমরা, আরেকবার দেখে নিই।
আমার সোডিয়াম কার্বনের ঘনমাত্রা 0.5, আয়তন হচ্ছে 50। তাহলে ঘনমাত্রা 0.5, আয়তন হলো 50। এইবার আমরা প্রথম অ্যাসিডটা ধরে নিলাম সালফিউরিক অ্যাসিড, তুল্য সংখ্যা হচ্ছে 2। সালফিউরিক অ্যাসিডের আয়তন কত ভাই বলতো? 20। ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.1। এটা হলো ঘনমাত্রা হলো আমার 0.1, আয়তন হলো কত ভাই বলতো? 20। এবার পরের অ্যাসিডটা কি দেখলাম আমরা? HCl। HCl এর তুল্য সংখ্যা কত? 1, কারণ ওখান থেকে একটা হাইড্রোজেন আয়নিত হয়। এবার একটু দেখে নিই ভাই যে HCl এর ঘনমাত্রা কত? 0.05, আয়তন কত? 40। ঘনমাত্রা 0.05, আয়তন হলো 40। তোমরা আমাকে বলো তো, আমরা কি এখন সি এর মানটা এখান থেকে বের করতে পারবো না? খুব সহজে সি এর মানটা বের করে ফেলতে পারবো। দেখো একটু, আমার এখানে সি এর মানটা বের হয়েছে ভাই 0.4 এত মোল। তাহলে তোমরা একটু আমাকে বলো তো, আমার এই ঘনমাত্রা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ বের হয়েছে। তাহলে পজিটিভ বের হয়েছে মানে কি প্রকৃতির হবে? অবশ্যই ক্ষারীয় প্রকৃতির। এইটা কিন্তু আমাদের ভাই ওই সোডিয়াম কার্বনেট থেকে যত মোল, মানে সোডিয়াম কার্বনেট থেকে পানিতে দ্রবীভূত করলে তো তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, সেখান থেকে যত মোল হাইড্রোক্সি তৈরি হবে সেইটা। খুব সহজ কথা হচ্ছে, এটা আমাদের বের হয়েছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তো সেখান থেকে যদি আমরা সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বের করতে চাই তাহলে কি করতে হবে বলতো? স্বাভাবিক তুল্য সংখ্যাতে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা এখন সোডিয়াম কার্বনেটের যদি ঘনমাত্রা বের করতে চাই 0.4/2 = 0.2 মোল। অর্থাৎ আমার দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয় এবং তার ঘনমাত্রা হবে 0.2 মোল। এইভাবে আমরা খুব সহজেই কিন্তু এই যে তুল্য সংখ্যা ব্যবহার করে এবং অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করে সে দুটো বিয়োগ করে মিশ্রণের ঘনমাত্রাটা বের করে ফেলতে পারি। আবার একটু ডিটেলস কিভাবে অঙ্কটা করতে পারি একটু খেয়াল করো তোমরা। তো আমরা এখান থেকে প্রথমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করে নিয়ে দেখি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হয়। একটু দেখি ভাই, আমার প্রথম অ্যাসিডটা ছিল সালফিউরিক অ্যাসিড। আমার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত হবে? যে সূত্র সিভি। আমার সি এর মানটা কত দেখলাম আমরা সি এর মানটা দিলাম 0.1, আয়তন 20। তাহলে 0.1 × 20 কত হচ্ছে ভাই বলো তো? এখানে 2 এত মোল। তাহলে এখান থেকে আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত হবে? সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 × 2 = 4। তার মানে এখানে আমার সালফিউরিক অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়নটা পাবো তার মোল সংখ্যা হচ্ছে 4 মোল। এবার এই সেলের বের করবো আমরা মোল সংখ্যা। তাহলে এই সেলের মোল সংখ্যা এই যে সিভি কত আছে দেখি ভাই একটু? 0.05 × 40, 0.05 × 40, তাহলে কত হচ্ছে ভাই দেখো তো এটা একটু। এইটা আমার বের হলো 2 মোল। এবং তোমরা বুঝতে পারছো যে এই সেল এর তুল্য সংখ্যা আছে 1, অর্থাৎ এখান থেকে যে হাইড্রোজেন আয়নটা আমার তৈরি হবে তার মোল সংখ্যাও সেম হবে, 2 মোলই হবে। তাহলে অতএব টোটাল আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত হবে দেখো তো ভাই একটু। আমরা সালফিউরিক অ্যাসিড থেকে পেয়েছিলাম 4 আর এই সেল থেকে পেলাম 2, অর্থাৎ 6 মোল। তার মানে এই যে 3টা দ্রবণ আমরা মিশ্রিত করেছি, এই 3টা দ্রবণ থেকে যে মোট হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে সেইটা হচ্ছে ভাই আমাদের 6 মোল। এইবার আমরা দেখি একটু সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত, মানে ক্ষারের মোল সংখ্যা কত আমার এখানে। তাহলে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা ওই যে একই সূত্র সিভি। আমার সি এর মানটা কত দেখলাম আমরা আরেকবার দেখে নিই। সি এর মান হচ্ছে আমার 0.5, ভি হচ্ছে 50, 0.5 × 50 25 মোল। তার মানে আমরা যে 3টা দ্রবণ মিশ্রিত করেছি সেই মিশ্রণে সোডিয়াম কার্বনেটের যে মোল সংখ্যা সেটা 25 মোল। এখান থেকে কত মোল হাইড্রোক্সিল আয়নিত হয় বের করতে হবে। তোমরা হয়তো আমাকে বলবা যে সোডিয়াম কার্বনেট থেকে আসলে হাইড্রোক্সিল কি করে বের হবে। আসলে একটু খেয়াল করো ভাই, এই যে সোডিয়াম কার্বনেটের দ্রবণ যখন আমরা তৈরি করব, এই যে দেখো আমরা যখন সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করব অর্থাৎ পানিতে দ্রবীভূত করব, তাহলে খেয়াল করে দেখো তোমরা জানো যে লবণের 2টা অংশ থাকে, একটা ক্যাটায়ন একটা হলো অ্যানায়ন। পানির একটা হলো ক্যাটায়ন অংশ একটা অ্যানায়ন অংশ। তাহলে এই ক্যাটায়ন পানির অ্যানায়নের সাথে যুক্ত হবে, তাহলে সোডিয়াম আয়ন আর ওএইচ আয়ন মিলে কি হবে ভাই বলতো? এখানে সোডিয়াম
হাইড্রোক্সাইড। আর হাইড্রোজেন আয়ন আর কার্বনেট মিলে কি তৈরি করবে ভাই বলো তো? কার্বনিক অ্যাসিড। এই যে কার্বনিক অ্যাসিড, তার মানে সোডিয়াম কার্বনেটকে জলীয় দ্রবণে আমরা যখন দ্রবীভূত করব, দ্রবণ তৈরি করব, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড তৈরি হবে। আমার এখানে সোডিয়াম আছে দুইটা, এখানে একটা, তার মানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে এইচ আছে একটা, বাট এখানে এইচ দুইটা, তার মানে 2 মোল পানি। তাহলে খেয়াল করো 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে 25 মোল সোডিয়াম কার্বনেট থেকে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে? নিশ্চয়ই 50 মোল। এবং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হয়ে তো 1 মোল হাইড্রোক্সাইডই তৈরি করবে। তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আয়নিত হয়ে কত তৈরি করবে? 2 মোল হাইড্রোক্সাইড। অর্থাৎ আমরা সর্বোপরি বলতে পারি সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? সহজ কথা 2। তাহলে আমার এখান থেকে সহজে আমরা OH আয়নের মোল সংখ্যা বের করে ফেলতে পারবো। অর্থাৎ 25 গুণ 2 50 এত মোল। তার মানে সোডিয়াম কার্বনেটকে যখন আমি দ্রবণ তৈরি করব, করলে তার যে সোডিয়াম কার্বনের মোল সংখ্যা 25, সেখান থেকে আমরা হাইড্রক্সিল পাবো 50 মোল। তাহলে দেখো তো ভাইয়া, দ্রবণে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত ছিল? 6। হাইড্রক্সিলের মোল সংখ্যা কত বলো তো? 50। তোমরা আমাকে বলো কার মোল সংখ্যা বেশি? নিশ্চয় হাইড্রক্সিলের মোল সংখ্যা বেশি। তাহলে দ্রবণটা কি হবে? নিশ্চয় ক্ষারীয়। অর্থাৎ যেহেতু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, OH এর মোল সংখ্যা আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যার চেয়ে বেশি, অতএব আমার এই দ্রবণটা হবে ক্ষারীয়। তাহলে ক্লিয়ার ভাই? আমরা বের করে ফেললাম। আমরা ওই যে অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা বিয়োগ করে যে সূত্র দিয়ে করলাম, সেভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। তাহলে এখন OH এর অবশিষ্ট OH এর পরিমাণ কত যাবে? খুব সহজ কথা। তাহলে অবশিষ্ট OH আয়নের মোল সংখ্যা হবে আমার OH এর এসছে 50, আর হাইড্রোজেন আয়নের দেখলাম আমরা 6, তার মানে 50 - 6 অর্থাৎ 44 এত মোল। তার মানে আমার দ্রবণে 3টা দ্রবণ যদি মিশ্রিত করি, তাহলে যে দ্রবণটা তৈরি হবে, সেই দ্রবণে আমার অবশিষ্ট OH আয়ন থাকবে এত মোল। তাহলে এখান থেকে আমরা OH এর ঘনমাত্রাটা কিভাবে বের করে ফেলতে পারি না? আমরা এখন খুব সহজেই হাইড্রক্সিলের ঘনমাত্রা বের করতে পারি। ওই যে ঘনমাত্রা সমান N/V, N কত? 44, আর আমার V মোট কত ছিল? 110। তাহলে কত হচ্ছে দেখো তো ভাইয়া? 0.4। এইটা হলো আমার OH আয়নের ঘনমাত্রা। তাহলে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত হবে? তুল্য সংখ্যাতে ভাগ। অতএব সোডিয়াম কার্বনেটের যদি আমরা ঘনমাত্রা বের করতে চাই, তাহলে 0.4/2 = 0.2 মোল। যেটা আমরা ওই যে প্রথম সূত্রতে যেভাবে অঙ্ক করেছিলাম, সেম মান চলে এসছে। ক্লিয়ার কি ভাইয়া তোমরা? তাহলে তোমরা খুব সহজে ভাইয়া 2টা দ্রবণ মিশ্রিত করতে দিয়ে যদি সেই মিশ্রণের প্রকৃতি বের করতে বলে বা মিশ্রণের ঘনমাত্রা বের করতে বলে, খুব সহজেই ভাবে অঙ্কটা করে ফেলতে পারবা। তো আমরা এতক্ষণ ধরে যে অঙ্কটা সলভ করলাম, সেটা রাজশাহী বোর্ডের একটা অঙ্ক করলাম, যেটা সেকেন্ড পেপারে এই 2019-এ এসছে। এইবার আমরা সলভ করব রাজশাহী বোর্ড 2019-এ ফার্স্ট পেপারের একটা অঙ্ক। এই যে এটা গত ভিডিওতে তোমরা এই উদ্দীপকটা দেখেছো, যে এখানে একটা দ্রবণ আছে। একটু খেয়াল করো, আমার এখানে একটা দ্রবণ আছে সালফুরিক অ্যাসিড, যার আয়তন 250 ml এবং সেমিমোলার। আর সেমিমোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? 0.5 মোল। আর এখানে সোডিয়াম কার্বনেট আছে, যার ঘনমাত্রা 0.11, আয়তন হলো 700 ml। তো আমার গ নাম্বার প্রশ্নে কি বলেছে? এ পাত্রে বিদ্যমান অ্যাসিডের ভর নির্ণয় করো। তো খুব সহজে গত ক্লাসে আমরা করেছিলাম, এই যে C = W × 1000/mv। আমার ডাব্লুটা বের করতে বলেছে সেমিমোলার, তার মানে আমার ঘনমাত্রা হচ্ছে 0.5। সালফিউরিক অ্যাসিড আনেক 98, আয়তন আমরা 250 ml যদি এখানে বসাই, তাহলে ডাব্লুটা পেয়ে যাব। খুব সহজে করতে পারবো অঙ্কটা আমরা। আর আমাদের ঘ নাম্বারে কি বলেছে দেখো তো ভাইয়া? দ্রবণ দুটি মিশ্রিত করলে মিশ্রণটি কি পরিমাণ অম্লীয় বা ক্ষারীয় হবে বিশ্লেষণ করো। তোমরা বলো তো ভাইয়া, আগের কনসেপ্ট আর এই কনসেপ্ট কি সেম না? আগের প্রশ্নে আমরা এটাই দেখেছি কিনা দেখো তো? মিশ্রণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? এই যে দেখো তো ভাই, মিশ্রণ করলে মিশ্রণটি গাণিতিকভাবে প্রকৃতি কি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আর এটা সেম প্রশ্ন কিনা দেখো, দ্রবণ দুটি মিশ্রিত করলে মিশ্রণটি কি পরিমাণ অম্লীয় বা ক্ষারীয় হবে। একটা কাজ করবো ভাইয়া, তোমরা আমার এই ভিডিওটা যখন দেখবা, এই 2টা মান তোমরা একটু খাতায় লিখে নিবা, কারণ আমরা বারবার অঙ্ক করার সময় এই বোর্ড উপর নিচে করে নিতে গেলে আমাদের টাইম কিল হচ্ছে। তোমরা মানটা লিখে রাখবা যে আমার সালফিউরিক অ্যাসিড দেওয়া ছিল 250 ml সেমিমোলার,
সোডিয়াম কার্বনেট দেওয়া ছিল 700 ml 0.11 মোল। আমরা আর বারবার এখানে ফিরে আসবো না, কি ক্লিয়ার? তো আমরা এখন দেখব এই মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে। তো আমরা খুব সহজেই সূত্র অ্যাপ্লাই করে যেভাবে অঙ্কটা করলাম ওইটা একটু পরে করি, আগে আমরা বিশদ যে আলোচনাটা করেছি সেইটা করে দেখি আর কি। অর্থাৎ এখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব, এখান থেকে হাইড্রোক্সিলের ঘনমাত্রা বের করব, এরপর দেখব দ্রবণের প্রকৃতিটা কেমন হবে। ওকে, তাহলে খেয়াল রাখো, আমার সালফুরিক অ্যাসিড ছিল 250 ml, ঘনমাত্রা 0.5 যেহেতু সেমিমোলার। সোডিয়াম কার্বনেট 700 ml, ঘনমাত্রা 0.11। এখন আমরা এখান থেকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করে নিব। আমরা যে সূত্র শিখলাম প্রথমে, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, সূত্র সিভি। আমি আবারও তোমাদের মনে করে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার এসেছিল, ফাইনাল বইয়ের রাজশাহী বোর্ড ফার্স্ট পেপার। এবং আবারও মনে করে দিচ্ছি তোমাদের এন সমান সিভি, অর্থাৎ কোন দ্রবণের মোল সংখ্যা যদি আমার বের করতে বলে আর আয়তন এবং ঘনমাত্রা যদি দেওয়া থাকে, অবশ্যই আয়তন লিটার করতে হবে। আমরা এই যে অঙ্কগুলো করছি এখানে আয়তন লিটার করছি না এই জন্য যে দুটা দ্রবণের মধ্যে আমরা কম্পেয়ার করছি, দুটাই যদি এমএল রাখি তাহলে তো আমার অসুবিধা নাই, তাই আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে আমরা করছি না। তো আমার সি এর মানটা কত ছিল বলতো ভাইয়া? সেমিমোলার দ্রবণ লেখা ছিল, খেয়াল করবা 0.5। আর আয়তন কত ছিল ভাই বলতো? 250। তাহলে আমাদের গুণ করলে কত বের হচ্ছে ভাই? এখানে 0.5 গুণ 250, তার মানে 125। তার মানে এখানে আমার 125 মোল। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে সালফুরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। অর্থাৎ 1 মোল সালফুরিক অ্যাসিড থেকে 2টা হাইড্রোজেন আয়ন নিতে হয়। তাহলে আমার এখানে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত হবে ভাই বলতো? 125 গুণ 2 সমান 250 মোল। কি ক্লিয়ার? আমরা সালফুরিক অ্যাসিডের মোল সংখ্যা কিন্তু বের করে ফেলেছি। এইবার আমরা সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করব, ওই একই সূত্র সিভি। নিশ্চয়ই মনে আছে যে আমাদের সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ছিল 0.11, আয়তন ছিল 700 ml। তার মানে আমার সিভি, সি এর মান 0.11 ইন্টু আয়তন 700 ml। তাহলে কত হচ্ছে ভাই দেখি একটু? 77 মোল। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের সোডিয়াম কার্বনেটকে যদি জলীয় দ্রবণে দ্রবীত করি কয়টা হাইড্রোক্সিল আয়নিত হয়? 2টা। তার মানে আমার এখানে হাইড্রোক্সিলের মোল সংখ্যা তাহলে কত হবে দেখো তো ভাই একটু? 77 গুণ 2 অর্থাৎ 154 মোল। ক্লিয়ার কি এটা? তাহলে আমরা দেখলাম যে আমার দ্রবণে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা হচ্ছে 250 আর হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা হচ্ছে 54। তোমরা আমাকে বলো তো ভাই, আমার এই দ্রবণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? অবশ্যই, যেহেতু আমার খেয়াল করো আমার হাইড্রোজেন আয়ন আছে 250 আর হাইড্রোক্সিল আয়ন আছে 54, কার মোল সংখ্যা বেশি আছে? নিশ্চয় আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বেশি আছে, এই জন্য আমার দ্রবণটা কি হবে? অম্লীয়। আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটা আমার হাইড্রোক্সিলের চেয়ে কিন্তু কি আছে ভাই বলতে? বেশি আছে, অতএব আমার দ্রবণটা হবে অম্লীয়। দেখো ভাই খুব কঠিন না কিন্তু, আমরা দ্রবণ থেকে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের করব, হাইড্রোক্সিল আয়নের মোল সংখ্যা বের করব, যেটার মোল সংখ্যা বেশি থাকবে সেই প্রকৃতির হবে। আমরা হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বেশি 250 পেয়ে গেছি। এখন বলো তো এই হাইড্রোক্সিলকে সম্পূর্ণ আয়নিত করতে আমার কত মোল হাইড্রোজেন আয়ন লাগবে? কারণ আমরা আজকের অঙ্কের শুরুতে দেখেছি 1 মোল হাইড্রোজেন আয়ন 1 মোল হাইড্রোক্সিলের সাথে যুক্ত 1 মোল পানি তৈরি করে। তার মানে 154 মোল হাইড্রোক্সিলকে সম্পূর্ণ প্রশমিত করতে আমার 154 মোল হাইড্রোজেন আয়নই লাগবে। তাহলে অবশিষ্ট হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত হবে? অবশিষ্ট আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা 250 বিয়োগ 154, তাহলে কত বের হচ্ছে দেখি ভাই একটু? 96 মোল। তার মানে আমার অবশিষ্ট হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা হচ্ছে 96। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা ইজিক্যাল টু আমরা জানি মোল বাই আয়তন, 96 বাই আয়তন লিটার করা উচিত, কিন্তু সবই আমরা এমএল এ করেছি। তাহলে মোট আয়তন কত? আমার অ্যাসিড ছিল 250, আমি তোমাদের খাতায় লিখে রাখতে বলছি। অ্যাসিড ছিল 250 আর ক্ষার ছিল আমার 700। তাহলে কত হচ্ছে ভাই বলো তো? 250 আর 700 950। তাহলে ইজিক্যাল টু কত হচ্ছে? 0.1 এত মোল। তার মানে আমার হাইড্রোজেন আয়নটা বের হয়ে গেছে 0.1 মোল। তাহলে হাইড্রোজেন আয়ন যদি আমার 0.1 মোল বের হয় তাহলে এটা তো হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমরা দেখেছি 1 মোল সালফিউরিক অ্যাসিড তৈরি করতে আমার 2 মোল হাইড্রোজেন আয়ন লাগে। অর্থাৎ হাইড্রোজেন আয়নের যত ঘনমাত্রা থাকে
আমার সালফিউরিক অ্যাসিড হবে তার অর্ধেক। তাহলে আমার হাইড্রোজেন আয়ন যদি 0.1 হয় তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? 0.1/2, 0.05 মোল। এটাই আমাদের অ্যান্সার। তাহলে ক্লিয়ার কি ভাই? আমরা দেখলাম যে আমরা এই যে দুটা দ্রবণ অর্থাৎ সোডিয়াম কার্বনেট, দেখো আমাদের যে দুটা দ্রবণ দিয়েছিল সালফিউরিক অ্যাসিড 250 ml সেমিমোলার, সোডিয়াম কার্বনেট 700 ml 0.11 মোল, এই দুটা দ্রবণ মিশ্রিত করার পর আমরা দেখলাম মিশ্রণের প্রকৃতি অম্লীয় হলো এবং অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হলো 0.05 মোল। ক্লিয়ার? তো এইটা আমরা ডিটেলস করলাম। এখন একটু সূত্র অ্যাপ্লাই করে করতে পারি কিনা দেখো তো ভাইয়া। আমরা সূত্রে কি শিখেছিলাম? আমরা সূত্রে দেখেছিলাম সিভি অর্থাৎ মিশ্রণের ঘনমাত্রা মিশ্রণের আয়তন ইজিক্যাল টু, আমরা ধরো লিখলাম ইবি সিবি ভিবি মাইনাস, আমি তোমাদের নিশ্চয়ই বলেছি যে আমরা এটা থেকে এটাও বিয়োগ করতে পারি, আবার এটা থেকে এটাও বিয়োগ করতে পারি। আমার অ্যান্সারটা যদি ঘনমাত্রা যদি পজিটিভ আসে তাহলে আমি যেহেতু এটা পজিটিভ অতএব ক্ষারীয় হবে, আর নেগেটিভ আসলে কি ভাই বলো তো? অম্লীয় হবে। তাহলে আমরা সি সমান কি বের করতে পারি দেখি একটু। আমার তুল্য সংখ্যা, খাতটার নাম কি? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? 2। আমাদের ঘনমাত্রা কত ছিল ভাই বলো তো? 0.11। আমার আয়তন কত ছিল? 700। বিয়োগ অ্যাসিডটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। তুল্য সংখ্যা কত? 2। সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল ভাই এখানে বলো তো? সেমিমোলার 0.5। আয়তন কত ছিল? 250। তাহলে আমার ভি এর মান অর্থাৎ মোট আয়তন ভিবি প্লাস ভিএ কত? ভিবি প্লাস ভিএ 950। তাহলে কত বের হলো দেখি একটু আমরা। আমার মানটা বেরোচ্ছে -0.1 মোল। তোমরা কি বুঝতে পেরেছো? মানটা নেগেটিভ এসছে। তাহলে মানটা নেগেটিভ এসছে মানে কি? আমার মিশ্রণটা হবে অবশ্যই অম্লীয়। তাহলে পরীক্ষায় তোমরা কি লিখবা? যেহেতু ঘনমাত্রা নেগেটিভ অতএব দ্রবণটি অম্লীয়। কেন নেগেটিভ হওয়াতে অম্লীয় হলো বুঝতে পারলা কি তোমরা? এই যে অ্যাসিডের সামনে নেগেটিভ চিহ্ন আছে আমার, তাহলে দ্রবণটা নেগেটিভ অম্লীয়। তার মানে আমাদের যে ঘনমাত্রাটা বের হয়েছে এইটা কি বের হয়েছে ভাই বলতে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়েছে। অতএব সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে ভাই বলতো? 0.1 বাই ওই যে তুল্য সংখ্যাতে ভাগ 0.05 এত মোল। দেখো আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। আমরা যেভাবে অঙ্কটা করি না কেন খুব ইজিলি করে ফেলতে পারি। কি ক্লিয়ার? তাহলে তোমরা একটু আমাকে বলো তো ভাই, যে আমাদের যে কোনো অ্যাসিড ক্ষার মিশ্রিত করতে দিয়ে যদি মিশ্রণের ঘনমাত্রা বের করতে বলে এবং মিশ্রণের প্রকৃতি বের করতে বলে তোমরা সহজে অঙ্কগুলা করে ফেলতে পারবা কিনা? অঙ্কগুলো তোমরা ভিডিওটা বারবার পজ করে করে দেখবা, তাহলে বিষয়গুলো বুঝতে পারবা। কারণ অনেক বিষয়ের সঙ্গে জড়িত, তো ঠান্ডা মাথায় ধীরে সুস্থ না দেখলে কিন্তু ভাই হবে না। ওকে, তাহলে আরেকটা প্রবলেম আমরা একটু সলভ করি। এই প্রবলেমটা এটার ঘ নাম্বারে বলেছে ডি পাত্রের দ্রবণের পিএইচ কিরূপ হবে কারণ সহ বিশ্লেষণ করো। আসলে এই অঙ্কটা আমার এখন মনে আছে, দিনাজপুর বোর্ড দিয়েছিল 15তে, কুমিল্লা বোর্ড 15তে, সিলেট বোর্ড 16তে। মানে এত সালে এসছে অঙ্কটা, আমি যদি বোর্ডের সালগুলা লিখতে যাই ডানা ধরবে না, এই জন্য আমি আর লিখি নাই। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো তোমরা একটু কি বলেছে এখানে। সালফ্রিক অ্যাসিড দিয়েছে যার আয়তন 100 ml, ঘনমাত্রা 0.5 মোল। আর আরেকটা পাত্র আমাদের বি পাত্র, যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে যার মোল সংখ্যা হচ্ছে 0.2, আয়তন হলো 200 ml। এখানে ঘনমাত্রা কিন্তু দেওয়া নাই, ভর দেওয়া আছে। তুমি দুটা কাজ এখানে করতে পারো। একটা হচ্ছে তুমি এখানে ঘনমাত্রাটা বের করে নিতে পারো এই সূত্র দিয়ে। এই যে একটা অঙ্ক বিভিন্ন ভাবে করা যায়। এই যে সি ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু 1000 বাই এমভি। তুমি চাইলে এই যে ডাব্লুর মান দেওয়া আছে 0.2, 1000, আণবিক ভর তো সোডিয়াম হাইড্রোক্সাইডের জানো 40, আর আয়তন 200 ml দিয়ে ঘনমাত্রা তুমি বের করে ফেলতে পারো এটা। তাহলে এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম সেগুলোর মতো হয়ে যাবে। আর যদি মনে করো আমি ঘনমাত্রা বের করব না, ভর দিয়ে অঙ্ক করব, তবু আমরা করতে পারবো। দেখো কিভাবে করব আমরা। আগে একটু বড় সড়ো নিয়মে করে দেখি। একটু এই মানটা মনে রেখো তো ভাই তোমরা। সালফ্রিক অ্যাসিড নেওয়া আছে আমার 100 ml 0.5 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া আছে 200 ml 0.2 গ্রাম। তো একইভাবে আমরা প্রথমে সালফ্রিক অ্যাসিড এখান থেকে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের করে নিব, এখান থেকে হাইড্রোক্সিলের মোল সংখ্যা বের করে নিব। দেখো এখন আমাদের সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত বের হবে? আমরা দেখলাম 100 ml 0.5, অর্থাৎ ঘনমাত্রা হচ্ছে 0.5 ইন্টু 100। এখানে একটা বিষয় আছে ভাই, তোমরা যদি এই যে এখানে যদি ঘনমাত্রা বের করে নিতে চাও
আমরা দেখি ঘনমাত্রা কত বের হয়। এখানে আমার ডাব্লু আছে, আমার ডাব্লু 0.2, 1000, আণবিক ভর 40 × 200, 0.025 এত মোল। তোমরা যদি ভাই এখানে মোলটা বের করে নিতে চাও এটার, তাহলে হবে, কোনো অসুবিধা নাই। আর যদি মনে করো যে না আমি এখানে মোল বের করব না, আমি ভর দিয়ে অঙ্ক করব, তাহলেও কোনো অসুবিধা নাই। কারণ আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলটা বের করে ফেলতে পারি। এই যে N সমান W/M, অর্থাৎ 0.2 বাই আণবিক ভর 40, 5 × 10⁻³ এত মোল। এই কথাটা বলা একটা উদ্দেশ্য আছে ভাই। তোমরা যদি মনে করো যে এখান থেকে ঘনমাত্রাটা বের করে নিবা, তাহলে এতক্ষণ ধরে যেভাবে অঙ্কগুলা করলাম সেভাবেই হয়ে যাবে। আর যদি মনে করো আমি অঙ্ক করবো না, আমি এখান থেকে সরাসরি সোডিয়াম হাইড্রোক্সাইড মোল তো পেয়ে যাই, ভর ভাগ আণবিক ভর ভাগ করলে তো মোল পেয়ে যাই, তাহলে হবে। তো আমরা একটু ঘনমাত্রা স্কিপ করলাম, আমরা এইভাবেই ভর দিয়ে করি, একটু নতুন দেখি কি হয়। তাহলে অবশ্যই এক্ষেত্রে আয়তনটাকে মিলিলিটার রাখা যাবে না, এই জন্য আমরা N সমান জানি CV, আবার N সমান জানি W/M। আমি দুইটার ক্ষেত্রেই মানে অ্যাসিড এবং ক্ষার উভয় ক্ষেত্রে যখন CV অ্যাপ্লাই করছি, দুটারই আয়তন লিটার ছিল, তা আমি স্কিপ করছি। বাট একটা কিন্তু CV, একটা কিন্তু W/M। তাই তুমি যদি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করতে গিয়ে CV অ্যাপ্লাই করো, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করতে গিয়ে যদি তুমি W/M অ্যাপ্লাই করো, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে আয়তন আমাকে লিটার করতে হবে। এখন তোমরাই বলো আমরা কোনটা করব। যদি আমরা ঘনমাত্রা আগে যে বের করে নিই তাহলে আগের মতো হবে, আর বের না করলে এইভাবে করি। তো এতক্ষণ অঙ্কগুলো করে আসলাম, আমরা একটু ভর দিয়ে অঙ্কটা করি, দেখো একটু। তাহলে এখানে গুণ 10⁻³ আয়তনকে লিটার করতে হবে, কারণ আমরা এখানে ভর অ্যাপ্লাই করব। তাহলে 0.5 গুণ 0.05 এত মোল। তাহলে এটা আমার বের হলো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটা কত হবে আমার? 0.05 গুণ 2, ওই যে তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমাকে, 0.1 মোল। 1 মোল, ক্লিয়ার? আর এখানে তাহলে মোল সংখ্যা কত হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, যে বের করলাম আমরা 0.2/40 = 0.2/40, 5 × 10⁻³ তাহলে আমার OH আয়নের মোল সংখ্যা কত হবে? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা 1 দিয়ে গুণ করতে হবে, 5 × 10⁻³ একটু খেয়াল করো ভাই, তোমাদের ভেজাল লাগার কোনো কারণ নাই। একটু খেয়াল করো যে আমরা যখন সালফিউরিক অ্যাসিডের মোলটা বের করলাম, কত বের হলো? এত মোল বের হলো। সেখান থেকে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত পেলাম? তুল্য সংখ্যাতে গুণ করে পেলাম 0.1। এখন আমরা যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা বের করেছি W/M এই সূত্র দিয়ে, তাই আমাদের আয়তন এখানে লিটার করতেই হবে। এটাও যদি CV দিতাম তাহলে আমাকে লিটার না করলেও চলতো। তাহলে এখানে CV দিলে আমাকে কি করতে হতো? এই যে এখানে আমার ঘনমাত্রাটা আগে এটা বের করে নিতে হতো, তাহলে হয়ে যেত। তো আমরা একটু নতুন ভাবে করলাম, ঘনমাত্রা বের না করে ভর দিয়ে কাজ করে মূল দিয়ে কাজ করলাম। তাহলে খেয়াল করো তো ভাই তোমরা একটু, আমার দ্রবণে হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের হয়েছে এই যে 0.1, আর আমার হাইড্রক্সিল আয়নের মোল সংখ্যা কত বের হয়েছে ভাই বলো তো? 5 × 10⁻³ তাহলে তোমরাই বলো কোন মোল সংখ্যাটা বেশি? অবশ্যই আমার হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটা হাইড্রক্সিলের চেয়ে কি হচ্ছে ভাই বলো তো? বেশি হচ্ছে। অতএব আমার দ্রবণটি হবে অম্লীয়। তাহলে ক্লিয়ার ভাই? তোমরা কিন্তু, আমি আবারও বলছি, যদি এইভাবে W/M বের না করতা, তাহলে ওই যে C এর মানটা বের করে নিয়ে তোমরা মোলটা বের করে ফেলতে পারতা সোডিয়াম হাইড্রোক্সাইডে। তাহলে আমরা অবশিষ্ট হাইড্রোজেন আয়নের মোল সংখ্যাটা কত হবে? আমরা কত দেখলাম? এর মোল সংখ্যা হলো 0.1, আর হাইড্রক্সিল হলো 5 × 10⁻³ তাহলে 0.1 বিয়োগ 5 × 10⁻³ 0.095। এইবার আমরা তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রাটা সহজে বের করে ফেলতে পারি। তাহলে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হবে। আমরা ঘনমাত্রা সমান কি জানি ভাই বলতো? মোল বাই আয়তন। আমার মোল কত আছে এখানে? 0.095 বাই মোট আয়তন কত? আমার মোট আয়তন হচ্ছে 300। অর্থাৎ এই যে খেয়াল করো, এই যে আমার সালফিউরিক অ্যাসিড ছিল 100 ml,
আর সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 200 ml। তাহলে মোট আয়তন কত হলো আমার 300। তার মানে মোল বাই আয়তন 300 ইজ ইকুয়াল টু 3.2 ইন্টু 10⁻⁴। এই হলো আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে দ্রবণটা অম্লীয় এবং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেলাম আমরা অবশিষ্ট 3.2 ইন্টু 10⁻⁴। তাহলে সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? আমরা দেখেছি সালফ্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2টা হাইড্রোজেন আয়ন থেকে আমার 1 মোল সালফ্রিক অ্যাসিড তৈরি হয়। তার মানে এত থেকে কত হবে তাহলে আমার? তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের হবে 3.2 ইন্টু 10⁻⁴/2 ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁴। এই আমাদের হয়ে গেল। এই দুটা দ্রবণ যদি আমরা মিশ্রিত করি তাহলে সেই মিশ্রণের প্রকৃতি অম্লীয় এবং তার ঘনমাত্রা হলো 1.6 ইন্টু 10⁻⁴। এখন আমরা সরাসরি সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা করে দেখি পারি কিনা। তাহলে আমরা সূত্রে কি দেখেছি ভাই বলতো? সিভি ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা যদি সিভি না লিখতে চাই তাহলে এন মানে মিশ্রণের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ই ধরো এন এ মাইনাস ই এন বি, অর্থাৎ মিশ্রণের মোট মোল সংখ্যা ইজ ইকুয়াল টু অ্যাসিডের মোল সংখ্যা বিয়োগ ক্ষারের মোল সংখ্যা, যার যেটা তুল্য সংখ্যা তাকে সেটাতে গুণ। তাহলে এন সমান আমরা কি লিখতে পারি? সিভি। আর এখানে তুল্য সংখ্যা তো জানি আমরা সালফ্রিক অ্যাসিডের 2, সালফ্রিক অ্যাসিডে দেওয়া আছে আমার আয়তন এবং ঘনমাত্রা, তার মানে CA VA মাইনাস আমার খাটটা কি ছিল ভাই বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড, তুল্য সংখ্যা হচ্ছে 1। এইবার দেখো এই জায়গাতে যে কথাটা তোমাদের আমি বলেছিলাম প্রথম দিকে, সেইটা হলো, আমি আবারও মনে করে দিচ্ছি তোমাদের, এই যে সেইটা হলো ভাই এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া আছে। তুমি যদি এই ভরটাকে এভাবে W×1000/mb সূত্র দিয়ে ঘনমাত্রায় কনভার্ট করে নাও তাহলে তুমি ও ক্ষেত্রে সিবি লিখতে পারবা। আর যদি তুমি মনে করো না আমি ভর দিয়ে কাজ করবো তাও কিন্তু হবে, কারণ আমরা সিবি সমান যেমন জানি মূল সংখ্যা ঘনমাত্রা, তেমনি W/m সমানও কিন্তু জানি আমরা মূল সংখ্যা, অর্থাৎ আমরা W/m দিয়েও করতে পারি। তো এতক্ষণ ধরে যে অঙ্কগুলো আমরা সলভ করলাম সবগুলো কিন্তু সিবি ধরে করে এসছি, তো এটা একটু আমরা W/m ধরে করি। তোমরা রুমে যখন অঙ্কটা করবা তোমরা এখানে ভি এর মানটা সি এর মানটা বের করে নিবা, নিয়ে ঘনমাত্রা অ্যাপ্লাই করে কাজ করবা, কোনো অসুবিধা নাই। তো আমরা একটু নতুন ভাবে করতে চাচ্ছি, W/m থেকেও যে মোলটা বের করতে পারি সেটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো তো? NB সমান লিখতে পারি আমরা WB/MB। কেন লিখলাম বুঝতে পেরেছ? আমরা জানি N সমান CV, আবার আমরা জানি N সমান W/M। তো আমার এখানে যেহেতু আয়তন এবং ঘনমাত্রা দেওয়া ছিল তাই আমি CV লিখেছি, আর এখানে যেহেতু ভর দেওয়া আছে তাই আমি মোলের পরিবর্তে লিখেছি W/M। তুমি আবারও মনে করে দিচ্ছি, তুমি যদি ওই উদ্দীপকে যে ভর এবং আয়তন দেওয়া ছিল সেখান থেকে ঘনমাত্রা বের করে নিলে তুমি এখানে CV VB লিখতে পারো, কোনো অসুবিধা নাই, অ্যান্সার একই আসবে। তবে খেয়াল করো এতক্ষণ ধরে অঙ্কগুলা করে এসেছিলাম আমরা আয়তন কিন্তু লিটার করি নাই। কেন লিটার করি নাই? কারণ এখানেও ভি ছিল এখানেও ভি ছিল, বাট এখানে কিন্তু এবার ভি নাই, ফলে কেটে যাওয়ার কিন্তু কোনো চান্স নাই। এই কারণে অবশ্যই এন সমান যখন আমরা সিভি লিখি ভিটা যেহেতু লিটার করতে হয় এখানে কিন্তু আমার লিটার করতে হবে আয়তনটা। কি ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা সি এর মানটা এখান বের করব। ভি কত ভাই বলতো? দুটার মোট আয়তন 300 ছিল আমাদের, আর আমার অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া ছিল 0.5, আমার অ্যাসিডের আয়তন দেওয়া ছিল কত ভাই বলতো? 100, আর আমার WB এর মানটা কত দেওয়া আছে? 0.2 গ্রাম, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত? 40। কি খেয়াল করছো? আমরা আয়তন কিন্তু ml এ রাখছি, এটা কি করতে হবে এখানে? অবশ্যই লিটার করতে হবে, আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। কেন লিটার করলাম বুঝতে পেরেছো? কারণ N সমান CV, ভিটা লিটারে হয়। এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম আমরা লিটার করিনি এই জন্য যে দুটাতে আয়তন একই ছিল, বাট এখানে আমরা এনটা বের করছি W/m থেকে। তোমরা যদি ঘনমাত্রা বের করি নিয়ে এখানে বসাও সি এর মান তাহলে আর কোনো সমস্যাটা হতো না। তো আমরা এখন সিটা দেখি এখানে কত বের হয়। তাহলে সি এর মানটা একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আমাদের মান কত বের হয়েছে? 3.2 ইন্টু 10⁻⁴ মোল। তার মানে আমার ঘনমাত্রা কি পজিটিভ এসছে না নেগেটিভ এসছে? পজিটিভ এসছে। তার মানে বলো তো দ্রবণটা অম্লীয় না ক্ষারীয় হবে? যেহেতু দেখো আমার অ্যাসিডের সামনে কি পজিটিভ চিহ্ন আর ক্ষারের সামনে কি আছে? নেগেটিভ চিহ্ন। যদি দ্রবণটা ক্ষারীয় হতো তাহলে অবশ্যই এর পরিমাণ বেশি থাকতো এবং নেগেটিভ আসতো। যেহেতু পজিটিভ এসছে তাহলে আমরা কি লিখবো ভাইয়া বলো তো? যেহেতু ঘনমাত্রা পজিটিভ অতএব দ্রবণটি অম্লীয়।
এইভাবে কিন্তু সরাসরি সূত্রে অ্যাপ্লাই করেও আমরা অঙ্কগুলা করে ফেলতে পারি যে দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয়। এতক্ষণ ধরে যেটা আমরা বের করলাম সেইটা কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, কিন্তু আমার অঙ্কে কি বের করতে বলেছিল? পিএইচ নির্ণয় করো। তাহলে দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে। এইটা আমার বের হয়েছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা জানা থাকলে পিএইচ আমরা কি করে বের করি মনে করে দেখো তো। এইটা তোমাদের ফার্স্ট পেপারের 4th অধ্যায় আছে। যে দেখো, এই যে দেখো ভাই, আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগকেই বলা হয় পিএইচ। তাহলে মানটা যদি আমরা এখানে বসাই দিই, অর্থাৎ মাইনাস লগ কত বের হলো ভাই দেখো তো একটু আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, লগ 3.2 ইন্টু 10⁻⁻4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে একটু দেখে নিই আমরা, ইজ ইকুয়াল টু 3.5। কি ক্লিয়ার? আমার এখানে প্রথমে কি বের হয়েছিল? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়েছিল, সেখান থেকে আমরা পিএইচটা বের করলাম। আমরা খুব ভালো করেই জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, বসিয়ে দিলাম। আচ্ছা বলো তো, আমার দ্রবণটা যদি ক্ষারীয় হতো তাহলে কি করতাম আমরা? দ্রবণটা ক্ষারীয় হলে আমরা সরাসরি কিন্তু পিএইচ বের করতে পারি না। দ্রবণটা ক্ষারীয়, তার মানে এখানে কিন্তু ওএইচ এর ঘনমাত্রা বের হতো। তাহলে কি বের করতাম আমরা দেখো তো ভাই একটু। তাহলে আমরা এখান থেকে সরাসরি পিএইচ না বের করে পিওএইচ বের করতাম। পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রক্সিল আয়ন, অর্থাৎ আমার দ্রবণটা যদি ক্ষারীয় হতো তাহলে ওটা ওএইচ আয়নের ঘনমাত্রা হতো। তাহলে ওটা বসিয়ে দিলে আমরা পিওএইচ এর মানটা পেয়ে যেতাম। এখান থেকে আমরা পিএইচটা বের করতাম। এই যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু আমরা জানি 14। তাহলে এখান থেকে আমি পিওএইচ এর মানটা বসিয়ে দিলে পিএইচটা বের হয়ে যেত। ক্লিয়ার? তো দ্রবণের প্রকৃতি যদি বের করতে পারি আমরা অম্লীয় না ক্ষারীয়, যদি অম্লীয় হয় তাহলে বুঝবো ওটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়েছে, সরাসরি তুমি অ্যাপ্লাই করবা। আর যদি ক্ষারীয় হয় তাহলে ওএইচ এর ঘনমাত্রা বের হয়েছে, সেখান থেকে পিওএইচটা বের করে নিবা, 14 থেকে বিয়োগ করলেই পিএইচ বের হয়ে যাবে। কি ক্লিয়ার এখন? তাহলে এতক্ষণ ধরে আমরা কি ধরনের প্রবলেমগুলো সলভ করলাম ভাই? যে অ্যাসিড এবং ক্ষার পরস্পর যদি মিশ্রিত করা হয় এবং ওই মিশ্রণটার প্রকৃতি কেমন হবে, অম্লীয় নাকি ক্ষারীয়, এবং মিশ্রণের ঘনমাত্রা কত, সেটা আমরা বের করলাম। আমরা দেখলাম যদি অ্যাসিডের মোল সংখ্যা ক্ষার থেকে বেশি হয় তাহলে ওটা অম্লীয়, ক্ষারেরটা যদি বেশি হয় তাহলে ক্ষারীয়, এবং আমরা মিশ্রণের ঘনমাত্রা বের করেছি এবং বিভিন্নভাবে বের করে আমরা দেখেছি। এখন কথা হচ্ছে, আমরা আরেকটা কথা বলেছিলাম যে অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারের মোল সংখ্যা যদি সমান হয় তাহলে দ্রবণটা প্রশমিত হবে, অর্থাৎ নিরপেক্ষ হবে। তাহলে এই ধরনের একটা গাণিতিক প্রবলেম আমরা এখন সলভ করতে পারি। দেখো একটু, দেখো ভাই একটু, এখানে বলেছে আমাদের 40 ml HCl দ্রবণ, আমার এখানে 40 ml HCl দ্রবণ, একটা HCl দ্রবণ আছে যেটাকে পূর্ণ প্রশমিত করার জন্য দুটা ক্ষার ব্যবহার করা হয়েছে। 30 ml 0.5 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ যোগ করা হলো। এই অ্যাসিড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে 25 ml 0.1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ প্রয়োজন হয়। অ্যাসিড দ্রবণটির ঘনমাত্রা কত? খেয়াল করো, আমার এখানে একটা অ্যাসিড ব্যবহার করা হয়েছে HCl। এই অ্যাসিডটাকে পূর্ণ প্রশমিত করার জন্য দুটা ক্ষার ব্যবহার করা হয়েছে, একটা সোডিয়াম কার্বনেট, একটা সোডিয়াম হাইড্রক্সাইড। আমার অ্যাসিডের আয়তনটা বলে দিয়েছে, ঘনমাত্রা এই যে আয়তনটা দেখো বলে দেওয়া আছে, আমার ঘনমাত্রাটা বলা নাই। এই ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কের ভাষার মধ্যেই দেখলাম যে দ্রবণকে পূর্ণ প্রশমিত করেছে। তাহলে আমরা কি লিখবো? অবশ্যই অ্যাসিডের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু ক্ষারের মোল সংখ্যা। নিশ্চয় আমরা এটা লিখবো ভাই, EaNa, এটা হলো অ্যাসিডের মোল সংখ্যা আর এটা তার তুল্য সংখ্যা। নিশ্চয় তোমাদের মনে আছে একটা অ্যাসিড থেকে যতটা হাইড্রোজেন আয়নিত হয় সেটাই তার তুল্য সংখ্যা, এবং প্রশমন বিক্রিয়া তো মেনলি ওই হাইড্রোজেন আয়নগুলোই অংশ নেয়। ইজ ইকুয়াল টু ক্ষার যেহেতু তোমার দুইটা আছে তাহলে লিখতে পারি আমরা E1N1 প্লাস E2N2, এই যে দুইটা ক্ষার আমরা যোগ করলাম। এই যে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলাম কেন? কারণ তুল্য সংখ্যা মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে ওই ক্ষার থেকে কয়টা হাইড্রক্সিল আয়নিত হবে। ওকে, তাহলে আমরা এখানে নিশ্চয়ই লিখতে পারি আমাদের অ্যাসিডটা হচ্ছে HCl, তুল্য সংখ্যা 1, তার আয়তন আমার দেওয়া আছে, আমি সূত্রটা লিখে নিই আগে, CaVa, কারণ আমরা জানি N সমান CV ইজ ইকুয়াল টু, প্রথম ক্ষারটার নাম কি ভাই বলতো? সোডিয়াম কার্বনেট, তুল্য সংখ্যা কত? 2, C1V1 প্লাস C2V2, এইটা হলো আমাদের ক্ষার। কি ক্লিয়ার? কি আমরা দেখলাম যেহেতু আমার এই অঙ্কে বলেই দিয়েছে দ্রবণটা পরস্পরকে পূর্ণ প্রশমিত করে, প্রশমিত পূর্ণ করে মানে আমার অ্যাসিডের মোল সংখ্যা আর ক্ষারের মোল সংখ্যা সমান হবে, আমরা সেটাই লিখেছিলাম। এই একদিকে রেখেছিলাম অ্যাসিডের মোল সংখ্যা, যেহেতু ক্ষার দুটা ছিল তাই দুটা যোগ করেছি আমরা। আমার অ্যাসিডও যদি দুটা থাকতো আমি দুটা যোগ করতাম,
এবার আমরা কি করছি, এন এর পরিবর্তে সিবি বসিয়েছি। তো আমরা জানি এন সমান সিবি যখন বসাই ভিটা লিটার করতে হয়, এক্ষেত্রে লিটার না করলেও সমস্যা নাই, কারণ উভয় দিকে আমার আয়তন আছে, লিটার করলে উভয় দিক থেকে কেটে যাবে। এখন আমরা মানগুলো বসালেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে ভাই। আমার সি এর মানটা আমাদেরকে বের করতে বলেছে, আমার ভি এ দেওয়া আছে দেখো 40 ml। আমার প্রথম যে খাটটা আছে তার ঘনমাত্রা 0.5 মোল, আয়তন কত দেওয়া আছে ভাই বলতো 30। আর দ্বিতীয় যে খাটটা তার ঘনমাত্রা কত ভাই বলতো 0.1, আয়তন কত দেওয়া আছে ভাই বলতো 25। তাহলে তোমরাই বলো, আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে এখান থেকে সি এর মানটা বের করতে পারি কিনা। তোমাদের ক্যালকুলেশন করো এখন, দেখো 2 গুণ 0.5 ইন্টু 30 প্লাস 1 গুণ 0.1 ইন্টু 25/40, তাহলে মোটামুটি কত মান আসতেছে এখানে 0.81 মোল এরকম আসবে। এইভাবেই কিন্তু আমরা ঘনমাত্রা বের করে ফেলতে পারি। তোমরা কি বিষয়টা ক্লিয়ার ভাই? তাহলে আজকে আমরা কি দেখলাম, যে আমরা যদি অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করি তাহলে সেই মিশ্রিত দ্রবণটার প্রকৃতি কেমন হবে এবং ঘনমাত্রাটা কত হবে। আর এটা কি দেখলাম, অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে যদি পূর্ণ প্রশমিত করে তাহলে যে কোনো একটা ডাটা যদি আমার আননোন থাকে তাহলে সেটা বের করে ফেলতে পারি। ক্লিয়ার? যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে নক করবা, পরবর্তী ভিডিওতে আমরা সেটা আবার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।